হ্যালো, গুড মর্নিং টু অল। একটু ডিলে হয়ে গেছে, তাও অনেকক্ষণই ডিলে হয়ে গেছে। কিছু টেকনিক্যাল প্রবলেম চলছিল, কিছুতেই আমরা ক্লাসের স্মার্ট টিভিটা অনই করতে পারছিলাম না, তো তাই জন্য একটু দেরি হয়ে গেল। চলো, কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কিছু ক্লাস আগের দিন বলেছিলাম যে যদি ইম্পর্টেন্ট যে যে পয়েন্টগুলো থাকবে সেগুলো নিয়ে আবার নেক্সট দিন ডিসকাশন করবো, কারণ সামনে এক্সাম চলে আসছে ইউপিএসসি। যারা ইউপিএসসি দিচ্ছ এবছর তাদের জন্য আমার মনে হয় আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক কোশ্চেন চান্সেস আছে, ডিপেন্ড অন দ্য টপিক। তো লেটস স্টার্ট। ফার্স্ট পয়েন্ট, ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ড লঞ্চ নেগোসিয়েশন অন এফটিএ। ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ডের আগের দিনই আমরা একটা এগ্রিমেন্ট পড়েছি, মৌ অ্যান্ড মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড বাইলেটারাল এগ্রিমেন্ট দুটোই সাইন হয়েছে। তো কিসের কিসের ওপর হয়েছে, কি কি মানে ক্যাটাগরির ওপর হয়েছে সেগুলোর একটু ডিটেলসে। ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ড লঞ্চ নেগোসিয়েশন ফর এ কম্প্রিহেন্সিভ অ্যান্ড মিউচুয়ালি বেনিফিশিয়াল ফর ট্রেড এগ্রিমেন্ট। মিউচুয়ালি বেনিফিশিয়াল ফর ট্রেড এগ্রিমেন্ট মতলব দুটো দেশের মধ্যে যে ব্যবসা বাণিজ্যটা হবে তাদের দুজনেরই যাতে উপকার হয় থাকে, দুজনেই যাতে বেনিফিট পায়, তো সেটার উপরই এগ্রিমেন্ট একটা। এইটা হচ্ছে এফটিএ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা বলা হয়েছে। Second point, this will be significant milestone to deepen trade ties and expand economic opportunities. এটা আর সেকেন্ড পয়েন্টে কি দিচ্ছে, এই এফটি এর ফলে দুটো কান্ট্রির মধ্যে ইকোনমিক অপরচুনিটিস বাড়বে, এবং কি দিচ্ছে, হ্যাঁ, ইকোনমিক অপরচুনিটিস বাড়বে। This announcement has been made on the occasion of the bilateral meeting between Prime Minister Narendra Modi and New Zealand PM Christopher Luxon. Christopher Luxon also attended the Raisina dialogue. We are already know. আগের দিন পড়েছিলাম রাইসিনা ডায়ালগের মধ্যে এসেছিলেন যে ক্রিস্টোফার লাক্সন অলসো অ্যাটেন্ড রাইসিনা ডায়ালগ। সো দ্যাট দ্য পয়েন্ট, রাইসিনা ডায়ালগ এর মধ্যে তোমরা ইনক্লুড করতে পারো। অ্যানাউন্সমেন্ট বাইলেটার, ইন্ডিয়া এক্সপোর্টেড India export merchandise worth $538 million to New Zealand 2023 to 24 and imported goods from 335 million from New Zealand. এক্সপোর্ট ইম্পোর্টের কোয়ান্টিটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এক্সপোর্ট ইম্পোর্টের কোয়ান্টিটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। কত কোয়ান্টিটি বলতে কতখানি বানাবে না, 2023 তে 538 বিলিয়ন এক্সপোর্ট করেছে, আর ইম্পোর্ট করেছে হচ্ছে $335 মিলিয়ন ফ্রম নিউজিল্যান্ড। এইটা কিন্তু অ্যাজ এ মেইনস প্রসপেক্টের জন্য এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান গুডস এক্সপোর্ট টু নিউজিল্যান্ড ইন 2024 to 25 আপ টু ডিসেম্বর 31। গুডস এক্সপোর্ট নিউজিল্যান্ডে কবে কত হয়েছে, ডিসেম্বর 31 পর্যন্ত স অ্যান অ্যানুয়ালাইজড গ্রোথ অফ 20.49 to India's good export to New Zealand 2024 to 25 saw an annualized growth of 21.49 to $496 million. 2024-25 ডিসেম্বর পর্যন্ত গ্রোথের এখানে দেখা গেছে যে নিউজিল্যান্ডের কত হয়েছে, $496 মিলিয়ন, যার ভ্যালু দিয়ে দিয়েছে। ইন্ডিয়া প্রাইমারিলি ইম্পোর্টস, কি কি ইম্পোর্টস করে, কোশ্চেন মেইনস পারপাসেস কোশ্চেন হচ্ছে এইটা। ইন্ডিয়া প্রাইমারিলি ইম্পোর্টস হচ্ছে উল, আয়রন, স্টিল, ফ্রুট, নাটস অ্যান্ড অ্যালুমিনিয়াম ফ্রম নিউজিল্যান্ড। কি কি করে না, উল, আয়রন, অ্যালুমিনিয়াম, উল, আয়রন, অ্যালুমিনিয়াম, স্টিল, ফুড অ্যান্ড নাটস, অ্যালুমিনিয়াম ফ্রম নিউজিল্যান্ড। আর এক্সপোর্ট করে কি কি, ফার্মাটিকুলাস, মেকানিক্যাল মেশিনারি, মেড আপ টেক্সটাইল আর্টিকেলস, পার্লস, প্রিসিয়াস স্টোনস অ্যান্ড মেটালস টু নিউজিল্যান্ড। কি কি এক্সপোর্ট করছে, ফার্মাটিকুলাস, মেকানিক্যাল মেশিনারি, মেড আপ টেক্সটাইল, পার্লস, প্রিসিয়াস স্টোনস, মেটালস টু নিউজিল্যান্ড। India and New Zealand share a long-standing partnership based on democratic values, strong people-to-people ties and economic complementarism. এইটা চলে গেল আয়ার রিলেটেড, পুরোটাই আয়ার রিলেটেড, বাট ইন দিস পয়েন্ট এটা চলে গেল আয়ার রিলেটেড, কারণ আয়ার রিলেটেড লাস্টে গিয়ে একটা কনক্লুশন আমাদের রাখতেই হয়, ইন্ডিয়া নিউজিল্যান্ডের হিউম্যান ভ্যালু বা হিউম্যান সোসাইটির উপর কতখানি ইম্প্যাক্ট পড়ে। তো ইন্ডিয়া নিউজিল্যান্ড শেয়ার লং স্ট্যান্ডিং পার্টনারশিপ বেসড অন ডেমোক্রেটিক ভ্যালুস, তাদের প্রত্যেকে যে গণতান্ত্রিক অধিকার আছে সেই দুটোকে রেসপেক্ট করেই তারা তাদের মধ্যে কিন্তু বন্ড বলছি এগ্রিমেন্ট সাইন করে থাকে। অ্যান্ড ইকোনমিক কমপ্লিমেন্টারি, সমস্ত কিছু ইকোনমিক অর্থনৈতিক দিক থেকে কে কোনটা কার দিক থেকে হলে বেটার হয়, কোন
ফিল্ডে ইন্ডিয়া যদি নিউজিল্যান্ড ইনভেস্ট করতে পারে বা নিউজিল্যান্ড যদি ইন্ডিয়াতে ইনভেস্ট করতে পারে, ইন্ডিয়ান প্রফিট, সমস্ত কিছু দেখি এখানে বলা হয়ে থাকে। আমাদেরকে পড়তে হবে অনলি ফর এই দুটো হচ্ছে প্রিলিমস পারপাস, ইন্ডিয়ান এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। আর একটা জিনিস সেটা হচ্ছে কম্প্রিহেনসিভ মিউচুয়ালি বেনিফিশিয়াল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা কি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কার কার সাথে ইন্ডিয়ার হয়েছে, দ্যাটস পয়েন্ট। আমাদের এই কি পয়েন্টগুলোর উপর একটু ধ্যান দিতে হবে, কারণ পরীক্ষার হলে তো পয়েন্ট এইরকম থেকেই আসবে। এই পয়েন্টের মধ্যে যে কি পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো থেকে কিন্তু কোশ্চেনটা তুলে দেবে, ঠিক আছে? তখন বলবেন না যে না এই কোশ্চেন তো এবারে পড়ি কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্সে এসছে ফোকাস অন দ্য কি পয়েন্ট, এফটিএ দ্য কি পয়েন্ট। এই যে কি পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু খুব ম্যান্ডেটরি, মানে খুব নেসেসারি ভাবে পড়তে হয়। নেক্সট, এটা হচ্ছে ইয়ের স্পোর্টস ক্যাটাগরি। মুম্বাই ইন্ডিয়ান্স ওনস দ্য সেকেন্ড ওমেন্স প্রিমিয়ার লিগ টাইটেল। আগের বার কে জিতেছিল? আরসিবি। ওমেন্সে জিতেছিল আরসিবি। আর এবারে কে জিতেছে? কিছুদিন আগেই শেষ হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের ওমেন্স প্রিমিয়ার লিগ, সেটা কি জিতেছে? মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স ডিফিটেড দ্য দিল্লি ক্যাপিটালস বাই 8 রানস ইন দ্য ফাইনাল অফ দ্য থার্ড ওমেন্স প্রিমিয়ার লিগ। এটা কততম চলছে? থার্ড ওমেন্স প্রিমিয়ার লিগ চলছে, যেখানে দিল্লি ক্যাপিটালসকে 8 রানে মুম্বাই ইন্ডিয়ান্স হারিয়ে দিয়েছে। কোথায় না? বারবন স্টেডিয়াম ইন মুম্বাই। কোন স্টেডিয়ামে? বারবন স্টেডিয়াম ইন মুম্বাই। এই স্টেডিয়ামগুলোর নাম অনেক সময় দিয়ে থাকে, বিশেষ করে আমাদের ইউপিএসসি দেবে না এতটা গ্যারান্টি, বাট আনাদার এক্সাম যারা থাকে তারা দিয়ে থাকে somehow, তাই জন্য আমি বলে দিলাম। দ্য ইনঅগ্রাল এডিশন অফ দ্য WPL 2023 was owned by the Mumbai Indians with Royal Challengers Bengaluru winning the second edition of the WPL 2024। আগেই বললাম 2024-এ কে জিতেছিল? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবছর কে জিতেছে? মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাটিং ফার্স্ট মুম্বাই ইন্ডিয়ান্স কুইকলি লস্ট 2 উইকেটস ফর 14 রানস। The third wicket of pair of Nat Xavier Brandt and the captain Harmanpreet Kaur added a valuable 89 runs to the help team finish 144.97 wickets. They allotted the 20 overs. আমরা প্রত্যেকেই খেলা দেখে দেখি, কারণ হ্যাঁ এখন যদি বলতে যাই তো এখন হচ্ছে যারা ক্রিকেট ভক্ত তাদের জন্য একটা গোল্ডেন পিরিয়ড, কারণ চলছে এখন 2 মাস ধরে চলবে আইপিএল। তো যারা ক্রিকেট, সেটা মেন্স আর ওমেন্স হোক, ক্রিকেট যাদের পছন্দ, এটা ক্রিকেট ফ্যান, তারা সব ক্রিকেটই দেখে থাকে। ইন কেস অফ আনাদার মানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডও খেললে তারা সেটা দেখবে, নট অনলি ফর ইন্ডিয়া। তো সেই জন্য এই ধরনের কোশ্চেনগুলো যখন কাউকে পরীক্ষার হলে দিয়ে দেয়, তখন কিন্তু যদি না পড়া হয় নিজেদেরও খারাপ লাগে। এখানে সবটাই সেইভাবে দেওয়া রয়েছে। ডিউরিং দ্য ফাইনাল ন্যাট সিভিয়ার ব্রান্ট বিকেম দ্য ফার্স্ট প্লেয়ার স্কোর 1000 রানস ইন WPL। Harmanpreet was the top scorer of the Mumbai Indians, 66 runs in 44 balls, chasing a target 150 runs that allotted the Delhi Capitals 60 balls. চলো অ্যাওয়ার্ডস কি কি পেয়েছে একবার দেখে নাও। প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে? হারমানপ্রীত কৌর। প্লেয়ার অফ দ্য সিরিজ ন্যাট সিভিয়ার ব্রান্ট, মুম্বাই ইন্ডিয়ান্স। অ্যাওয়ার্ড উইনার্স থার্ড আইপিএল এর, থার্ড WPL এর উমেন্স প্রিমিয়ার লিগ। এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন হচ্ছে অমনজোত কৌর অফ মুম্বাই ইন্ডিয়ান্স। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হচ্ছে ন্যাট সিভিয়ার ব্রান্ট, মুম্বাই ইন্ডিয়ান্স। অরেঞ্জ ক্যাপ কে পেয়েছে? এই রকম কোশ্চেনগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। অরেঞ্জ ক্যাপ কে পেয়েছে? না, স্কোরার ইন দ্য ন্যাট সেভিয়ার ব্রান্ট মুম্বাই ইন্ডিয়ান্স, শি স্কোর 523 রানস। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু এই যে মিসলেনিয়াস আসছে WBCS এর ক্লার্কশিপ থেকে শুরু করে, এই কোশ্চেনগুলো কিন্তু এখানে দিয়ে থাকে। নর্মালি আজকাল সব স্পোর্টস কোটার ক্যাটাগরি থেকে দিয়ে থাকছে, তবুও যেহেতু এটা রিসেন্টলি স্টার্ট হয়েছে, কিছুটা হলেও লোকজনের জানাটা কম থাকতে পারে, তো সামহাও কোশ্চেন এখান দিয়ে আসতেই পারে। পার্পেল ক্যাপ অফ হাইয়েস্ট উইকেট। পার্পেল ক্যাপ কিসের জন্য? হাইয়েস্ট উইকেটের জন্য। এটা কিন্তু মাথায় রাখবে, পার্পেল ক্যাপ ফর হাইয়েস্ট উইকেট অ্যান্ড অরেঞ্জ ক্যাপ ফর ম্যাক্সিমাম রান। অরেঞ্জ ক্যাপ ফর ম্যাক্সিমাম রান অ্যান্ড পার্পেল ক্যাপ ফর হাইয়েস্ট উইকেট। কে না? আমিলিয়া কর অফ মুম্বাই ইন্ডিয়ান্স, he took 18 wickets. Most sixes in the tournament award, Ashley Gardner of Gujarat Giants, he hit 18 sixes. And best striker rate of the tournament of the world, best striker rate in the tournament award, Chinle Henry,
দ্য ইউপি ওয়ারিয়ার্স, চিনলে হেনরি, এটা পড়তে। আচ্ছা, ওমেন প্রিমিয়ার লিগটা কি? The Women's Premier League was started by the Board of Control for Cricket in India, BCCI. কে এটা স্টার্ট করেছে? Board of Control of India. Oh shit. Board of Control of Cricket in India, BCCI. It is a club-based franchise cricket model, the Men's Indian Premier League, IPL. আর যেটা IPL টা কি হচ্ছে? Men's Indian Premier League, we already knew. Men's Indian Premier League, IPL. 5 teams Mumbai Indians, কি teams আছে? 5 teams Mumbai Indians, Delhi Capitals, Royal Challengers Bengaluru, Gujarat Giants, UP Warriors participate in the tournament. তার মানে এখানে CSK নেই, লখনৌ নেই, আরো অনেকগুলো টিম নেই, কলকাতা নেই। কি টিম আছে? মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট জায়ান্টস, ইউপি ওয়ারিয়ার্স participate in the tournament. In the inaugural WPL 2023, Mumbai Indians were the champions. In the second edition 2024, Royal Challengers Bengaluru won the title. The third edition 2005, Mumbai Indians won. থার্ডেও জিতলো, তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত দুবার জিতলো। মুম্বাই ইন্ডিয়ান্স দুবার জিতলো অ্যান্ড আরসিবি একবার জিতেছে। অনলি ফর ওমেন্স প্রিমিয়ার লিগে, নট মেন্স প্রিমিয়ার লিগ। নেক্সট, Indian observe National Vaccine Day every year March 16. Indian observe National Vaccine Day every year March 16. ডেট গুলো কিন্তু ইম্পর্টেন্ট। সামহাউ ইউপিএসসি ওইখান থেকে কোশ্চেন দিতে পারে, হয়তো লাইন তুলে দিয়ে দিল অবজারভার ডেট 16 মার্চ, এরকম পয়েন্টে দেবে না, কিন্তু লাইন তুলে দিতে পারে। ইন্ডিয়া অবজার্ভ ন্যাশনাল ভ্যাকসিন ডে, প্রতিষেধক দিবস বা প্রতিষেধক যেটা আমরা বলে থাকি না, প্রতিষেধক দিবস কবে পালন করা হয় না? 16 মার্চ। দ্য ডে হাইলাইটস আ ভাইটাল রোল অফ ইমিউনাইজেশন ইন পাবলিক হেলথ। পাবলিক হেলথ মানে মানুষের শরীরে ইমিউনাইজেশন, যেটা পুষ্টি, ইমিউনিটি বলছি, রোগ প্রতিরোধের যে ক্ষমতাটা, পুষ্টি বলছি, রোগ প্রতিরোধের যে ক্ষমতার জন্য সেটার উপরে এই দিনটা পালন করা হয়ে থাকে। ইট মার্কস দ্য লঞ্চ অফ দ্য পালস পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম ইন 1995। ইট মার্কস দ্য লঞ্চ অফ দ্য, কবে এটা মানে লঞ্চ করা হয়েছিল, কিসের ওপরে না? পালস পোলিও ইমিউনাইজেশন, পোলিওর ওপর। পোলিও রোগটা কিসের, কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি থেকে হয়ে থাকে? ভিটামিন B1। ভিটামিন B1 এর ডেফিসিয়েন্সি থেকে কিন্তু পোলিও রোগটা হয়ে থাকে। আমাদের কোশ্চেন কিন্তু এবার এটা পড়তে হবে, ভিটামিন B1 কি, ভিটামিন B1 এর ডেফিসিয়েন্সির ফলে কি কি রোগ হয়, ভিটামিন B1 যাতে না ডেফিসিয়েন্সি যাতে না হয় তার জন্য কি কি করা উচিত, সমস্ত কিছু। ইন কেস পোলিও রোগের সিমটমস গুলো পড়ে রাখাটা বেটার। পোলিও রোগের সিমটমস যেমন হচ্ছে মানে ফ্যাটিগিউ মানে অবসাদগ্রস্ত, সামটাইমস ইউ ফিল মানে নার্ভাস, তারপরে হচ্ছে মাথা ধরা, এই যে এইরকম কিছু ভেরি মানে কমন সিমটমস থাকে, এবং ফ্লুও হয়, ফিভার ফ্লু সমস্ত কিছুই। তো এই যে সিমটমস গুলো থাকে, এই সিমটমস গুলো কিন্তু নোটিস করা দরকার, ঠিক আছে? এইগুলো যখন একদম খুব হাই লেভেলে গিয়ে দাঁড়িয়ে চলে যায়, তখন কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতাটা আর কন্ট্রোল করার থাকে না। এক মিনিট। Next, on this day the first oral polio vaccine doses was administered. ছোটবেলায় আমরা প্রত্যেকে এর ওরাল পোলিও ডোজ খেয়েছি, ঠিক আছে? সেই বাড়ি বাড়ি এসে এখনো পর্যন্ত করা হয়, একটা জায়গাতে নিয়ে যেত মা, হেলথের কার্ড থাকতো, সেখানে গিয়ে আমাদেরকে পোলিও খাওয়ানো হতো। That's oral polio vaccine dose was administered. The program aimed to eliminate the polio through mass vaccination. প্রোগ্রামের এটা লক্ষ্য কি না, পোলিও যাদের আছে তাদেরকে ভ্যাকসিনেশন দিতে, মানে ভ্যাকসিনটা প্রত্যেকের মধ্যে, মাস ভ্যাকসিনেশন যেটাকে বলা হচ্ছে, সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা, সবাই মানে সব ডিস্ট্রিবিউট করা, সবাই যাতে পোলিও ভ্যাকসিন নিতে পারে, সেটাই তাদের লক্ষ্য। ইন 2014 দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিক্লেয়ার্ড ইন্ডিয়া পোলিও ফ্রি। কবে ইন্ডিয়া পোলিও ফ্রি ডিক্লারেশন করা হয়েছে? ইন 2014 ইন্ডিয়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন
announced the India polio free. This is very important line. National Vaccination Day represent India's commitment to disease prevention. The theme of the National Vaccination Day was Vaccine Walk for Everyone. What's the theme of the 2024? The Vaccine Walk for Everyone. Vaccine Walk for Everyone. এটা হচ্ছে থিম। আমি কিন্তু প্রথম থেকে একটা কথা বলেছি, এই বছর কিন্তু থিম থেকে কোশ্চেন আসবেই, কারণ প্রত্যেকটা কোশ্চেনে থাকছে যেগুলো ইম্পর্টেন্ট তাদের একটা করে থিম। সো বি কেয়ারফুল, কোশ্চেন পেপার দেখে কিন্তু কেউ ঘাবড়িও না। আর কোশ্চেনগুলো এখন থেকেই যেভাবে কারেন্ট অ্যাফেয়ার্স দাগিয়ে আমি বলে দিচ্ছি যে এই জায়গা থেকে এইটুকুই পড়ো, ওই জায়গা থেকে সেটুকুই পড়ো, সেটুকুই পড়ে যাও, এইটুকু কনফিডেন্ট আমার নিজের আছে। So the theme of the National Vaccination Day 2024, Vaccine Walk for Everyone. Okay. Next, the launch of the 5G Innovation Hackathon 2025 announced by the Department of Telecommunication. 5G Innovation Hackathon. Innovation Hackathon. Hackathon is a technology event যার টার্গেট হয়ে থাকে সমস্ত মানে ইনোভেটিভ টেকনোলজি যেগুলোকে বলা হয় থাকে, টেকনোলজির মাধ্যমে আমাদেরকে আরো নতুন নতুন আইডিয়া, প্রযুক্তিকরণ এবং তার যাতে আরো পার্টিসিপেট করে থাকে লোকজন, মানে অ্যাজ এ ইয়াং জেনারেশন দে আর নো মোর দ্যান, তারা প্রত্যেকেই জানে থাকে যারা টেকনোলজি ডিপার্টমেন্টের নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য একটা প্ল্যাটফর্ম বলতে পারো। সো দে হ্যাভ টু পার্টিসিপেট ইট, এবং তাদের জন্য এখানে একটা তাদের যেটার সম্পর্কে যে এখানে এদের যে অনেকগুলো ফেজ থাকে, সেই ফেজে যে ক্যাটাগরিগুলো আছে, সে যে ক্যাটাগরিতে জানে, সে যদি সেই ক্যাটাগরিতে পার্টিসিপেট করে থাকে বা সামহাও তার যদি কোনো একটা ইনোভেশন আইডিয়া থেকে থাকে, তো হ্যাকাথন রিপ্রেজেন্ট দেয়ার অ্যাওয়ার্ডস অলসো। তো এখানে কি দিচ্ছে কারা, হ্যাকাথন, এই পয়েন্টটা আগেও একবার পড়েছি, এটা হচ্ছে আলাদা। ওখানে জাস্ট মানে হ্যাকাথনের সাথে ডিপার্টমেন্ট অফ টেকনোলজির একটা কন্ট্যাক্ট হয়েছিল, এটা নিয়ে জানানো বলা হয়েছে। এখানে এসছে কি কি পয়েন্ট। That launch of the 5G Innovation Hackathon 2025 announced by the Department of Telecommunication. কে অ্যানাউন্স করেছে? ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। দ্য 5G Innovation Hackathon 2025 aims accelerated the development of innovative 5G powered solution address societal and industrial challenges. এবারে তাদের কি এইমস, লক্ষ্য হ্যাকাথন যে ইভেন্ট যেটাকে বলা হচ্ছে টেকনোলজিক্যাল ইভেন্ট যদি আমি বলে থাকি, এবারে তাদের লক্ষ্য দিচ্ছে ইনোভেটিভ 5G পাওয়ার সলিউশন, মানে 5G যে আমাদের নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের ইনোভেটিভ যদি সলিউশন, নতুনত্ব যে আমাদের সমাধানগুলো করার দরকার। 5Gতেও অনেক প্রবলেম থাকে নেটওয়ার্কের, যেসব জায়গাগুলোতে এখন পৌঁছায় না সেসবগুলোর ওপর দিয়ে, বিশেষ করে রিমোট এরিয়াগুলোতে এই যে যাতে নেটওয়ার্কগুলো আরো স্মুথলি কানেক্ট করা যেতে পারে, সমস্ত কিছুর উপরেই এদের এইমস রয়েছে। তার সাথে রয়েছে সোসাইটাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল চ্যালেঞ্জেস, এবং এই 5G নিয়েই যে সমাজ, মানে আমাদের যে প্রত্যেকের মধ্যে প্রত্যেকটা জায়গাতে যেটা বললাম নেটওয়ার্ক কানেকশন থেকে শুরু করে এভরিথিং প্রবলেম। আর তার সাথে দিচ্ছি ইন্ডাস্ট্রিয়াল চ্যালেঞ্জেস, মানে ইন্ডাস্ট্রি পাওয়ার কে কোন ইন্ডাস্ট্রির 5G যারা টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে রয়েছে, কাদের 5G স্পিডের, নেটওয়ার্ক স্পিড থেকে ফাইবার যেগুলো বলা হয়ে থাকে, তাদের কোন স্পিড এবং কতটা অ্যাফোর্ডেবল মানুষের জন্য, সমস্ত কিছু এর মধ্যে লুক আফটার করা হবে। ইট ইস আ 6-month ইনিশিয়েটিভ অ্যান্ড অর্গানাইজ ফর স্টুডেন্ট, স্টার্টআপস অ্যান্ড প্রফেশনাল। কাদের এর মধ্যে পার্টিসিপেট করতে পারবে? অর্গানাইজ কাদের জন্য? 6 মান্থের, 6 মাসের জন্য এটা একটা প্রোগ্রাম করা হচ্ছে। না স্টুডেন্টসও করতে পারবে, যারা স্টার্ট আপ করছে তারাও এটা পার্টিসিপেট করতে পারবেন, প্রফেশনাল অলসো। দ্য প্রোগ্রাম প্রোভাইডস মেন্টরশিপ, ফান্ডিং অ্যান্ড অ্যাক্সেস টু 500 5G ইউজ কেস ল্যাবস টু হেল্প পার্টিসিপেট অ্যান্ড ভিশনারি আইডিয়াস অ্যান্ড টেকনোলজি। এখানে তোমরা যদি পার্টিসিপেট করে থাকো, যারা মানে তোমরা বলতে যারা স্টার্ট আপ যে ক্যাটাগরি থেকে পার্টিসিপেট করবে তাদেরকে মেন্টরশিপ দেওয়া হবে। এখানে দিয়ে দিচ্ছে 100 5G ইউজ কেস ল্যাবস, মানে 100টা এরকম 5G কেস ল্যাব আছে। যারা এই ল্যাবের পার্টিসিপেটে থাকবে প্রত্যেককেই মেন্টরশিপ করা হবে, যে গ্রাউন্ডে পার্টিসিপেট করবে তাদের মেন্টরশিপও করা হবে এবং ফান্ডিংও দেওয়া হচ্ছে, এবং তার সাথে ভিশনারি আইডিয়াস উইথ টেকনোলজি, এবং তাদের যে আইডিয়া, মানে ভিশনারি আইডিয়া, যেটা দূরদৃষ্টি সম্পন্ন যে আইডিয়াগুলো, সেই আইডিয়া এবং টেকনোলজি নিজে আইডিয়াগুলো, সেই আইডিয়াগুলো এখানে বেরিয়ে আসবে যদি বলা যায় উদ্ঘাটন। দ্য হ্যাকাথন ইনভাইটস প্রপোজাল ফোকাসড অন কি 5G অ্যাপ্লিকেশন সাচ অ্যাজ AI driven network maintenance, LOT enabled solution, 5G broadcasting, smart health, agriculture, industrial automation, non-terrestrial networks. That's the key point. Non-terrestrial networks mean যেগুলো হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের বা বায়ুস্তরের বাইরে গিয়ে, লাইক দ্যাট লোয়ার অরবিট
মিডিয়াম অরবিট, এই যে জায়গাগুলোতে যখন স্যাটেলাইট পাঠানো হচ্ছে তখন কিভাবে পাঠাবে, সেটার জন্য কি টেকনোলজি ইউজ করা হবে, কিসের মাধ্যমে এটা পাঠানো যেতে পারে, তো এর ওপরেও 5G টেকনোলজির কাজ চলছে। D2M and V2X and quantum communication. Quantum communication also a key point. আমরা প্রত্যেকেই যেমন কোয়ান্টাম ফিজিক্স পড়ে থাকি, কোয়ান্টাম কমিউনিকেশন ইজ আ পার্ট অফ টেকনোলজি। আচ্ছা, এটা একটা ডিটেলস আছে। দিস হ্যাকাথন উইল টেক প্লেস ইন দ্য সেভারাল ফেজেস, মানে এটার আরো অনেকগুলো ফেজ আছে। ওকে, নেক্সট, the top 20 to 25 to 50 teams will advance in the Pragati phase. In the advance to the Pragati phase, where they will be provided the initial funding of INR 1 lakh each to develop their prototypes over a period of 3 months. প্রগতি ফেজ যেটাকে বলছে, প্রগতি ফেজে এখানে কি করবে না, ওয়ার দে উইল বি প্রোভাইডেড ইনিশিয়াল ফান্ডিং, প্রথমেই তাদেরকে একটা কিছু অ্যামাউন্ট ফান্ডিং করা হবে যেটা না 1 লাখ ইচ, টু ডেভেলপ দেয়ার প্রোটোটাইপ ওভার আ পিরিয়ড অফ 3 মান্থস। তাদের যে প্রোটোটাইপস রয়েছে, এক মিনিট, মানে হ্যাঁ কোথায় গেল, 1 লাখ ইচ টু ডেভেলপ দেয়ার প্রোটোটাইপ, যেখানে তাদের যে পুরনো যে জিনিসগুলো যে কাজগুলো করছিল সেটার উপরেই তাদেরকে একটা 3 মান্থসের কোর্স বা 3 মান্থস টাইম দেওয়া হবে, জুন 15 সেপ্টেম্বর টু 15-25। The winners will be announced in October 2025 with the top teams showcasing. Winners কবে অ্যানাউন্স করাবে? তো অক্টোবর 2025 এ। Win the top teams showcasing their innovation and the Indian Mobile Congress. আচ্ছা, ইনোভেশন, দ্য টপ টিমস শোকেসিং দ্য ইনোভেশন অ্যাট দ্য ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস, কোথায় তারা ইয়ে করবে, যে কটা টপ টিম বা যে টপ টিমটা থাকবে তাদের ইনোভেশন কোথায় দেখানো হবে? ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস, ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস দ্য টেকনিক্যাল ইভেন্ট ইন দ্য কান্ট্রি। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস যে টেকনিক্যাল ইভেন্টটা হয়ে থাকে, সেই ইভেন্টে তাদের যে ইনোভেশন, যারা টপ র্যাঙ্ক টিম থাকবে তাদের সেই ইনোভেশন আইডিয়া বা ইনোভেশন টেকনোলজিগুলো এখানে প্রেজেন্ট করা হবে। The winners will get significant prize including the 5 lakh for first place and 3 lakh to the second place and 1 lakh 50,000 third place. প্রত্যেকটা ক্যাটাগরি ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্কের জন্য 5 লাখ হচ্ছে ফার্স্ট প্রাইজ, 3 লাখ হচ্ছে সেকেন্ড প্রাইজ এবং 1.5 লাখ হচ্ছে থার্ড প্রাইজ। The 5G Innovation Hackathon 2025 is designed the harness of transformational potential of 5G technology by fostering collaboration and innovation. Harness and transformation, এদের 5G এর ডিজাইন কি হ্যাকাথনের? Harness transformation potential of 5G technology by fostering and collaboration of the innovation. নতুনত্বের সাথে কিভাবে মানে সম্ভাব্য 5G টেকনোলজিটাকে উইদাউট হার্মনেস, উইদাউট মানে কিছু রকম কোনো ক্ষতি না করে নতুনত্বের সাথে আরো এটাকে কিভাবে প্রগতিশীল করে তোলা যায় বা গতিশীল করে তোলা যায়, সেটা এদের টার্গেট। এই সম্পর্কে আরেকটা পয়েন্ট বলে রাখি, ইন্ডিয়ার এই যে প্রগতি যেটা বললাম, অ্যাডভান্স অফ প্রগতি ফেজ, অ্যাডভান্স অফ প্রগতি ফেজে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু কারা কারা আছে এই মানে টিমটার মধ্যে, সেটা হচ্ছে আইআইটি যোধপুর, আর আইআইটি যোধপুর, আর একটা হচ্ছে যেটা ফাউন্ডেশন দিচ্ছে কিন্তু দৃষ্টির ফাউন্ডেশনের সাথে আইআইটি যোধপুর, এই কোলাবোরেশন মিলে উইথ হ্যাকাথন ইভেন্ট কোলাবোরেশন মিলে এই প্রগতি ফেজটা করা হয়েছে বা প্রগতি ফেজে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এখানে কিন্তু তো তোমাদের মানে মেইন টার্গেট হচ্ছে এআই ড্রিভেন টেকনোলজি। ওকে, মেইন টার্গেট হচ্ছে এআই ড্রিভেন টেকনোলজি, তার সাথে রয়েছে এক্সটেন্ডেড রিয়ালিটি যেটাকে আমরা বলে থাকি, আরো যদি থাকে সেটা অন্যান্য ডিপার্টমেন্টের কাজে থাকবে, যেগুলো হচ্ছে সাইবার ফিজিক্যাল সিস্টেম থেকে শুরু করে, ওগুলো আমাদের কোনো কাজে থাকবে না। বাট যেহেতু প্রগতি ফেজ বলছে তো কোশ্চেন দিতে পারে প্রগতি ফেজ ইনভলভ ইন হাউ মেনি গ্রুপ সামথিং, তো সেখানে রয়েছে কিন্তু আইআইটি যোধপুর আর একটা হচ্ছে দৃষ্টির ফাউন্ডেশন, এই দুটো কোলাবোরেশনে এটা স্টার্ট করা হয়েছে। নেক্সট, renowned Odia poet Padma Bhushan Ramakanta Nath Rath passed away. Padma Bhushan Ramakanta Rath, one of the most renowned modernist poets of the Odia literature, passed away Bhubaneswar at the age of 91.
এই কোশ্চেনগুলো অনেক সময় দিয়ে থাকে, যেহেতু তাদের পোয়েটস থেকে, বিশেষ করে হিন্দু বলছি, হিন্দি সাহিত্যের ওপর কিন্তু অনেক সময় কোশ্চেন এসে থাকে। আর যদি কোনো ইংলিশ স্টোরি বুক লাইক দ্য বুকার প্রাইজ, এইরকম কিছু বই, তারপর হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার, এই পুরস্কারগুলো যদি কেউ পেয়ে থাকে তখন কিন্তু ইউপিএসসি ডিরেক্ট কোশ্চেন দিয়ে থাকে। Ramakant Rat is a 1957 batch IAS officer. Wow. Also served as the chief secretary and Odisha held several key positions of the Union government. His poems are famous for the third depth and insight, including Sri Radha among the many other poems. His works have been translated into English and several Indian languages. The Government of India conferred Padma Bhushan Ramakant Rat 2006, recognizing his outstanding contribution to literature. He also served as the president of the Sahitya Academy 1998 to 2003. He also served as the president of the Sahitya Academy, একটু আগে বলছিলাম সাহিত্য একাডেমি পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার আর দ্য বুকার প্রাইজ থেকে কিন্তু যদি যারা প্রাইজ পেয়ে থাকে এভরি ইয়ার, তাদের উপরে কিন্তু কোশ্চেন এসে থাকে, ইন কেস অফ নোবেল প্রাইজের লিস্ট থেকেও। উনি কে ছিলেন? 1997 ব্যাচের আইএস অফিসার ছিলেন। এছাড়াও তিনি চিফ সেক্রেটারিয়েটও ছিলেন অ্যাজ আ ইউনিয়ন গভর্নমেন্টের। আমরা প্রত্যেকেই জানি আইএস যারা থাকে তাদের একদম লাস্ট তাদের ক্যাবিনেট মিনিস্ট্রি তারাই হয়ে থাকে। তো চিফ সেক্রেটারি অফ দ্য ওড়িশা অ্যান্ড সেভারাল কি পজিশন অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। হিজ পোয়েমস আর ফেমাস, দ্য ডেপথ অফ ইনসাইট ইনক্লুডিং শ্রী রাধা। তার শ্রী রাধা হচ্ছে সব থেকে ফেমাস, তার বইয়েরগুলোর মধ্যে শ্রী রাধা হচ্ছে সব থেকে ফেমাস। হিজ ওয়ার্কস হ্যাভ বিন ট্রান্সলেটেড ইনটু ইংলিশ অ্যান্ড সেভারাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। ইংরাজি ছাড়াও অন্যান্য আদার্স ল্যাঙ্গুয়েজে লেখা থাকে, বাট জাস্ট নামটা রাখো, মনে রাখো, রামাকান্তা রাত, রামাকান্তা রাত। নেক্সট, ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ড সাইন এগ্রিমেন্টস ডিফেন্স, এডুকেশন, হর্টিকালচার অ্যান্ড স্পোর্টস। একটু আগেই পড়লাম এফটিএ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এটার মধ্যে কিন্তু তার সাথে কিন্তু এগুলো আলাদা। ওটা ছিল শুধু ট্রেড, ওটা শুধুর মধ্যে ট্রেড মানে এক্সপোর্ট ইম্পোর্টসে কি কি ইম্পোর্টস করবে, কি কি এক্সপোর্ট করবে, কত ট্যারিফ হবে, ট্যাক্স কি দিতে হবে, সমস্ত কিছু ওর মধ্যে পড়বে। আর এটা হচ্ছে এগ্রিমেন্টস ডিফেন্স, এডুকেশন, হর্টিকালচার অ্যান্ড স্পোর্টস। স্পোর্টস আমরা জানি লাস্ট টাইম ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ডের যে চ্যাম্পিয়ন্স ট্রফি হলো সেটা আমরা জানি, অল এভরিওয়ান নো। দেন তারপরে কি আছে ডিফেন্স, ডিফেন্সের ক্ষেত্রে এডুকেশন, এডুকেশনের ক্ষেত্রেও যাতে এখান থেকেকার লোকেরা, মানে এডুকেশন বলতে হায়ার এডুকেশনের কথাই বোঝানো হয়, এখান থেকে ওখানে গেলে আমাদের ইন্ডিয়ানসরা যাতে স্কলার পেয়ে থাকে, অ্যাপ্লাই করতে পারে, ইন কেস ভিসা ফ্রি যদি করা যেতে পারে, এই সবগুলোই এর মধ্যে আসবে। ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ড সাইন এগ্রিমেন্টস ডিফেন্স, এডুকেশন, হর্টিকালচার অ্যান্ড স্পোর্টস। হর্টিকালচার মিনস হচ্ছে উদ্যান বিদ্যা বা উদ্যান যেটাকে বলে থাকি, যে এর মধ্যে সমস্ত কিছু, হর্টিকালচার বলতে ফুল ফল সবজি, এভরিথিং অ্যাজ আ ওয়ান ফিল্ড, ইটস কল্ড হর্টিকালচার। যেগুলো এই ফিল্ডগুলোকে একসাথে বলা হয় হচ্ছে হর্টিকালচার। ওকে, তারপরে কি দিচ্ছে, হ্যাঁ এক সেকেন্ড, হর্টিকালচারে এরকম কিছু পার্ট ছিল, হুম, হ্যাঁ হর্টিকালচারের চারটে পার্ট আছে। একটা হচ্ছে আরে কি বলে ওটা, ওলেরিকালচার, তারপর হচ্ছে ফ্লোরিকালচার, পোমোলজি, পোমোলজি, আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ হর্টিকালচার। এত ডিটেলতে দেয় না। ফ্লোরিকালচার মানে যেটাকে বলা হচ্ছে ফুলের চাষ করা, কোশ্চেন অনেক সময় এটা দিয়ে থাকে। হর্টিকালচারের মধ্যে থেকে কোন মানে ফুলের চাষ যেটা করে সেইটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে ফ্লোরিকালচার। ওকে, next, India and New Zealand signed 5 agreements in the fields of defense, education, sports, horticulture and forestry. Both sides also exchange authorized economic mutual recognition agreements. প্রত্যেকে যারা আমাদের দেশে যেমন কিছু বেস্ট ইকোনমিক্স রয়েছে, অন্যান্য দেশের
যেমন রয়েছে তাদের প্রত্যেকে মিউচুয়াল আলোচনা করা হয়েছে, একটা দুজনের মধ্যে যেটা বলে না মিউচুয়ালি আলোচনা করেই এগ্রিমেন্টস করা হয়েছে। বোথ সাইড সাপোর্টস ফ্রি ওপেন সিকিউর অ্যান্ড প্রসপারাস ইন্দো-প্যাসিফিক অ্যান্ড বিলিভ ইন দ্য পলিসি অফ ডেভেলপমেন্ট। প্রত্যেকেই কি সাপোর্ট করেছে? ফ্রি ওপেন সিকিউর ইন্দো প্যাসিফিক প্রসেস। ইন্দো প্যাসিফিকের যে আমাদের এরিয়াটা আছে যেখানে সবাই মানে এর জাহাজ ওদিক দিয়ে যে শিপমেন্টগুলো চলা হয়ে থাকে, অনেক সময় এদের এই ইন্দো প্যাসিফিক এরিয়া বলো এই সমস্ত জায়গাগুলোতে যখন ট্যাক্স বেশি হয়ে থাকে তখন স্বাভাবিকভাবে শিপমেন্টের প্রবলেম থাকতেই পারে। তো তাদের সেইগুলোতে যাতে কোনো প্রবলেম না হয়ে থাকে তার জন্যই প্যাসিফিক মানে প্রসপারাস ইন্দো মানে সচ্ছল ইন্দো প্যাসিফিকের যে রুটটা সেটার ওপরেই এগ্রিমেন্ট করা হয়েছে, মানে সাপোর্ট করেছে যে ফ্রি অ্যান্ড ওপেন সিকিউর, ওটা প্রত্যেকের জন্য ফ্রি করে দেওয়া হোক এবং খোলা যেটাকে বলতে পারি আমরা, অ্যান্ড সিকিউর, সেখানে কোনো রকম কোনো জলদস্যু বা সামহাও অ্যাটাক যদি না হয় সেইগুলোর ওপরে এখানে পলিসি অ্যান্ড ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। নিউজিল্যান্ড প্রাইম মিনিস্টার ক্রিস্টোফার লাক্সন হ্যাজ রিচড দিল্লি অন 5-day visit to India. His visit aims to strengthen the bilateral relationship between the both countries, reaffirming their commitment to the deepened ties across all sectors. এটা এই পয়েন্টগুলো তখন লাস্টে আমাদের আইআর এর জন্য কাজে লাগে, কারণ সমস্ত স্কিম লিখে 4 থেকে 5 লাইন, এই সব স্কিমে প্রত্যেকটা কান্ট্রিজ তো একই লাইন ঢুকে যায়, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, নট ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, বায়োল্যাটারাল এগ্রিমেন্ট বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটাই বলে থাকো, মানে যেরকম একটা এগ্রিমেন্ট হবে বা তাছাড়া কি কি সেক্টরগুলো হয়ে থাকে সেইগুলো নিয়ে একটা পয়েন্ট লেখা হয়, যে এডুকেশন হোক ডিফেন্স হোক, বেশিরভাগ ক্ষেত্রে সব জায়গাতে একই হয়ে থাকে। আইআর এর একটা সব থেকে বড় সুবিধা, একটা কিছু যদি ভালো করে পড়ে যাবে না ওটা দিয়ে তুমি পরেরটাকে বানিয়ে লিখতে পারবে। অন্যান্য পয়েন্টের গুলো বিশেষ করে পলিটি বলো জিওগ্রাফি বলো প্রত্যেকের আলাদা আলাদা কনসেপ্ট থাকে, আলাদা আলাদা পড়তে হয়। বাট ইন কেস অফ আইআর প্রথমে ইন্ডিয়া নিউজিল্যান্ড বলো যে কোনো কান্ট্রি যদি তুমি দেখতে পারো তো ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো করে পড়ে নাও। আমি এটা অনলি আইআর দিয়ে পড়ছি, আইআরে বলছি। আইআর এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা একবার পড়ে নাও, ভেতরের জিনিসটা কিন্তু সমস্ত কান্ট্রির একই জিনিস স্বাভাবিকভাবেই। কোন কান্ট্রিতে বেশি হয়তো একটু হতে পারে যেটা ইউএস চায়নার সাথে হয়ে থাকে ইন কেস অফ রাশিয়া, বিকজ রাশিয়া ইজ আওয়ার চাইল্ডহুড ফ্রেন্ড। তো এই 3টে কান্ট্রির ক্ষেত্রে একটু আলাদা, বাট আদার কান্ট্রি যারা মাঝে মধ্যেই যখন কোনো একটা কান্ট্রির সাথে ইন্ডিয়া প্রাইম মিনিস্টার গেছে, তো প্রাইম মিনিস্টার কোনো একটা কান্ট্রিতে যদি গিয়েও থাকে তখন সেখানে ট্রেডেড এগ্রিমেন্ট হবেই, ইকোনমিক ইম্প্যাক্টও আসবে এবং তার সাথে এডুকেশনও আসবে। হলো নেক্সট টাইম এখন হেলথও আসে, কারণ আফটার কোভিড ইন্ডিয়ান ভ্যাকসিনেশন স্প্রেড এন্ড এভরিওয়ার, সো দ্যাটস ওয়াই হেলথ এর মধ্যে ইম্পর্টেন্ট চলে আসে। তারপর আসে ট্যুরিজম সেক্টর, যাতে ওখানকার লোক এখানে আসতে পারে, এখানকার লোক ওখানে যেতে পারে, ইন কেস ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা ট্যুরিজম ইকোনমিক ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট দিতে পারে। তো এই পয়েন্টগুলো এর মধ্যে সমস্ত কিছুতে ইম্পর্টেন্ট। তো ওই জন্য জিস্ট লিখতে কিন্তু খুব একটা মানে জিস্ট বলছি ভেতরটা লিখতে খুব একটা টাইম লাগবে না, যেটুকু ভাবার আর পয়েন্ট দিতে হয় সেটা হচ্ছে একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশনে থাকতে হয় যে এর ইম্প্যাক্টটা কি পড়েছে বা ইন কেস ইন্ডিয়া আর কি ভালো স্টেপ নিতে পারে, যেটা তোমার মাথা থেকে বেরোবে। অন্য ওখানে কিন্তু যে ওই পয়েন্টটা কোনো জার্নাল বা কোনো প্যাক থেকে পড়ে বেরো, ওটা তুমি যদি তোমার বাই চান্স কোনো পোস্টিং হয় যে ইন্ডিয়ান ফরেন অ্যাফেয়ার্সে, তখন তুমি সেখানে কি সাজেস্ট করতে পারবে। তো এই পয়েন্টটা তোমার মাথা থেকে বেরোবে, কনক্লুশনটা এটা ভেবে লেখা উচিত। আর ব্যাকগ্রাউন্ডটা যেটা অলরেডি হয়ে গেছে উই আর অলরেডি নো ইট, তো সেটার উপর কিছু পড়ে নিজের থটটা লেখুন। আইআর এর সব থেকে একটা মানে সেভিং পয়েন্ট যে এইভাবে এই সাবজেক্টটা মনে রাখা যায়। নেক্সট, ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ড এগ্রিড টু কোঅপারেট এগেইনস্ট টেররিস্ট, সেপারেটিস্ট অ্যান্ড র্যাডিক্যাল এলিমেন্টস। টেররিস্ট, সেপারেটিস্ট অ্যান্ড র্যাডিক্যাল, এই 3টে পয়েন্টও সব কান্ট্রির সাথে হয়ে থাকে, কোনো কান্ট্রিতেই বাদ নেই। পাকিস্তান তো এটার থেকে আউটই ধরতে গেলে, কারণ তারাই ইয়ে করছে, উৎপাদন জেনারেট করছে, তো পাকিস্তানের সাথে অ্যান্টি টেররিস্টের কোনো ইয়ে নেই। নেক্সট, হরমনপ্রীত সিং সবিতা পুনিয়া ওন দ্য হকি ইন্ডিয়া প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। আচ্ছা, হকি থেকে কিন্তু আমাদের বেলাতে কোশ্চেন এসেছিল, এটা ইন্ডিয়ান ওমেন্সদের টিম। নেক্সট, হরমনপ্রীত সিং সবিতা পুনিয়া ওন দ্য হকি ইন্ডিয়া প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস। হকি ইন্ডিয়ান প্লেয়ারের সব থেকে মানে কে জিতেছে এবারে প্লেয়ার অফ দ্য ইয়ার? হরমনপ্রীত সিং অ্যান্ড সবিতা পুনিয়া। আমরা কিন্তু নর্মাল যেসব স্পোর্টস গুলো আমাদের ইন্টারেস্ট থাকে সেইগুলোতে আমরা বেশি ভালো জেনে থাকি।
সামহাও, বিশেষ করে ক্রিকেট, ফুটবল এগুলো আজকাল কিন্তু অনেক স্পোর্টস ক্যাটাগরি আছে, এবং ব্যাডমিন্টন এই সবগুলো তো জেনে থাকি, টেনিস, হকি, তারপর হচ্ছে জ্যাভলিন, তারপর হচ্ছে বাস্কেটবল, এই জিনিসগুলো কিন্তু আমরা কিছুটা হলেও সাইড করে যাই, তো এখান থেকেও কিন্তু কোশ্চেন আসার চান্সেস রয়েছে। Harmanpreet Singh and Sabita Punia received the Hockey India Balbir Singh Senior Player of the Year award. Key award? Balbir Singh Senior Player of the award. Balbir Singh Senior Player of the award in the men's and women's categories respectively. দুটোতেই দেওয়া হয়, মেন্স এবং ওমেন্স দুটোর মধ্যে রেসপেক্টিভলি মতলব যথাক্রমে দুটোরই এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে। Harmanpreet led to India to its second consecutive bronze medal at 2024 Paris Olympics. Harmanpreet led India কবে সেকেন্ড কনজিকিউটিভ ব্রোঞ্জ মেডেল 2024 প্যারিস অলিম্পিক্সে সে ব্রোঞ্জ পেয়েছিল। Sabita was a member of the Indian team that came close to winning bronze to Tokyo Olympics. টোকিও অলিম্পিক্সে সে ব্রোঞ্জের জিতেছিল। Sabita Punia also won the Hockey India Baljit Singh Goalkeeper of the Year Award 2024. Sabita Punia আরেকটা কি জিতেছিল, হকি ইন্ডিয়ার বলজিৎ সিং গোলকিপার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। The 1975 Men's World Cup winning team has been conferred as the Hockey India Major Dhyan Chand Lifetime Achievement Award. 1975 Men's World Cup winning team, 1975 সালে ওয়ার্ল্ড কাপ উইনিং টিম has been conferred as the Hockey India Major Dhyan Chand Lifetime Award. Abhishek won the Forward the Year Award, while Hardik Singh was named Midfielder of the Year. Abhishek won the Forward of the Year Award, and Hardik Singh was named the Midfielder of the Award. যারা হকি খেলা দেখো তারা খুব ভালো মতো বুঝতে পারছে, ফরওয়ার্ড সামনে, মিডফিল্ডার মাঝখান থেকে যে দুটো কোন দিকে অ্যাটাক করার, মিডফিল্ডার। Amarjit Singh Hundial won the Jugraj Singh Player of the Year Men's Under 21. Under 21 এ Amarjit Singh Hundial won the Jugraj Singh Player Men's এর। আর দীপিকা bagged the Player of the Year Award Women's Under 21 ক্যাটাগরি। Under 21 ক্যাটাগরিতে কে পেয়েছে? দীপিকা। আচ্ছা, এই 1975 সালে মেন্স ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছিল সেটার উপর জেতার উপর ভিত্তি করে কিন্তু এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়ে থাকে, যেটার হাইয়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে হকি ইন্ডিয়া, মানে যার নামেই হকি ইন্ডিয়া মেজর ধ্যানচাঁদ অ্যাট লাইফ টাইম অ্যাচিভ অ্যাওয়ার্ড। হকি ইন্ডিয়া মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ওকে, নেক্সট। Chandrayaan 5 mission has been approved by the Indian government. এই বছর স্পেস থেকেও কিন্তু কোশ্চেন আসার চান্স আছে। অনেকবার চন্দ্রয়ান 5 আমরা পড়লাম, তার সাথে অনেক কিছু, তারপর সুনিতা উইলিয়ামসের ব্যাগ, তো স্পেস থেকে কিন্তু ভালো মতো একটা কোশ্চেন আসতে পারে, মানে ভালো মতো একটা কি 2-3টে আসবে। মাইক্রোগ্র্যাভিটির ওপর একটা কোশ্চেন আসতে পারে, চন্দ্রয়ান এর উপর একটা কোশ্চেন আসতে পারে, লোয়ার অরবিট মিশনের উপর একটা কোশ্চেন আসতে পারে সামহাও, যেহেতু লোয়ার অরবিট মিশনে ইন্ডিয়ার ইসরো এখন কাজ করছে এবং তারা অলরেডি প্ল্যান, আরেকটা জিনিস যেটা আমি পড়ছিলাম, অলরেডি তারা প্ল্যান করছে 2040-এর মধ্যে সানে স্যাটেলাইট পাঠাবে সূর্যতে, যেটা অলরেডি রাশিয়া, চীন, জাপান এদের কিন্তু কাজ চলছে এবং তারা লঞ্চ করবেও হয়তো। তো ইন্ডিয়ার টার্গেট হচ্ছে 2040-এর মধ্যে সানে করা, স্যাটেলাইট লঞ্চ করা। Next, Chandrayaan 5 mission has been approved by the Indian government. Chandrayaan 5 mission comes under the India's goal land on the Indian astronaut on the moon by 2040. আচ্ছা, কি দিচ্ছে? Chandrayaan 5 mission comes under India's goal কি? land on Indian astronaut, চাঁদে আমাদের যে মহাকাশচারী 2040-এর মধ্যে সেটাকে পাঠানো হবে। Chandrayaan 5 মিশন মুনে পাঠানো হবে। Chandrayaan 4 will be focused on the landing moon and collecting sample. Chandrayaan 4 এর কি লক্ষ্য ছিল? ল্যান্ডিং করতে হবে মুনে এবং তার ওখান থেকে স্যাম্পল কালেক্ট করতে হবে। রিসেন্টলি অ্যাপ্রুভড Chandrayaan 5 will carry 350 kg রোভার। Chandrayaan 5 এর কি রোভার কত? 350 কেজি রোভার সে ক্যারি করবে। Chandrayaan 5 mission will be done with the collaboration with Japan. We are already know is JAXA. কার সাথে? JAXA, JAXA, JAXA।
Chandrayaan 5 will be include the larger lander. This is very important for future mission, including the human lunar landings. এরপরে মানে চন্দ্রয়ান 5 কেন ইম্পর্টেন্ট, যেটা এক তো হচ্ছে লার্জার ল্যান্ডার, সব থেকে বড়, আর একটা জিনিস সেটা হচ্ছে ফিউচার মিশন, যেটা মানুষকে মানে অ্যাজ আ মহাকাশচারীকে যাতে পাঠানোর ব্যবস্থা করতে পারে। ইসরো চন্দ্রয়ান 3 রিসেন্টলি অ্যাচিভ সফট ল্যান্ডিং অন দ্য মুন সাউথ পোল। চন্দ্রয়ান 3 কি লক্ষ্য ছিল, চন্দ্রয়ান 3 কি অ্যাচিভ করতে পেরেছে? সফট ল্যান্ডিং মুন সাউথ পোলে ল্যান্ডিং করতে পেরেছে, সফট ল্যান্ডিং করতে পেরেছে। দ্য টেকনোলজি ফর সেফ ল্যান্ডিং, স্যাম্পল কালেকশন এন্ড রিটার্ন টু আর্থ উইল বি ডেমনস্ট্রেটেড বাই দ্য চন্দ্রয়ান 4। চন্দ্রয়ান 4 এর কি ছিল টার্গেট? চন্দ্রয়ান 4 এর টার্গেট কি না, সেফ ল্যান্ডিং, এক তো ল্যান্ডিং সেফ করতে যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়ে থাকে, স্যাম্পল কালেকশন, ওখান থেকে যে স্যাম্পল গুলো পাওয়া যাচ্ছে এখানে এসে যদি গবেষণা করে জানা যেতে পারে ওখানকার ক্লাইমেট থেকে শুরু করে ওখানে আদৌ ওয়াটার রিসোর্স আছে কিনা, সমস্ত কিছু কি কি এলিমেন্টস রয়েছে সমস্ত কিছু কালেক্ট করা, স্যাম্পল কালেকশন অ্যান্ড রিটার্ন টু আর্থ, এবং পৃথিবীতে ফিরে আসা যাতে মাঝপথে, মহাকাশের মাঝপথে সেটা যাতে উৎক্ষেপণ না হয়ে যায়। ওকে, রিটার্ন টু আর্থ উইল বি ডেমনস্ট্রেটেড বাই চন্দ্রয়ান 4। The ISRO plans to set up the Bharatiya Antariksh Station 2035. 2035 এর মধ্যে ভারতীয় আন্তরিক স্টেশন, যেটাকে বলা হচ্ছে স্পেস স্টেশন, ইন্টারন্যাশনাল সোলার স্পেস স্টেশন যেরকম আছে সেরকমই ভারতীয় আন্তরিক স্টেশন, যেটা আমাদের মানে অনলি ফর ভারত থেকেই হবে, সেটা ইসরোর টার্গেট আছে ভারতীয় আন্তরিক স্টেশন। দ্য এইম অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ সেন্ড অ্যাস্ট্রোনট টু মুন অ্যাব্রড হোম গ্রাউন্ড রকেট। দ্য এইম অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট টু সেন্ড astronauts to the moon abroad home ground rocket. ইসরোর কি টার্গেট না, অ্যাস্ট্রোনট যাদেরকে সেন্ড করবে তাদেরকে হোম গ্রাউন্ড রকেট, আমাদের যে নিজেদের রকেট আছে সেটাতে করেই পাঠানোর জন্য চেষ্টা করা আছে, মানে সেটা লক্ষ্যে আছে। ডিউরিং দ্য লাস্ট ডিকেড ইসরো হ্যাজ লঞ্চ 433 স্যাটেলাইট। ডিউরিং দ্য লাস্ট ডিকেড এত টাইম ধরে কতগুলো স্যাটেলাইট লঞ্চ করেছে না, 433 স্যাটেলাইট তারা লঞ্চ করেছে। ইসরো হ্যাজ মেনটেন 90% সাকসেস রেট। ইসরো কি মেনটেন করে থাকে আমরা জানি, 90% সাকসেস রেট, খুব রেয়ার টু রেয়ার ফেলিয়ার দেখা গেছে। ইসরো হ্যাজ অলসো সেন্ট 393 ফরেন স্যাটেলাইট ইনটু অরবিট। এছাড়াও কি করেছে, অন্যান্য দেশের ফরেন যারা আছে যারা ইসরো সাহায্য করেছে, যেমন আমরা জাপানের সাথে কোলাবোরেশন করেছি, ইন কেস শ্রীলঙ্কা বলো, এরা যখন কোলাবোরেশন করে তখন কিন্তু তারা ইসরোর সাথে কোলাবোরেশন করে থাকে, এবং তাদের সাথে কোলাবোরেশন, তারা আমাদের সাথে কোলাবোরেশন করে টোটাল কতগুলো ফরেন স্যাটেলাইট তারা অরবিটে পাঠিয়েছে, 393 স্যাটেলাইট ইনটু অরবিট। দ্য কুলশাকারপট্টিনাম স্পেসপোর্ট, Kulshakarpattinam, this important name, Kulshakarpattinam spaceport in Tamil Nadu. Where is located? The Tamil Nadu. আরো কতগুলো আছে এরকম স্পেসপোর্ট, ইসরো বা আমাদের ইন্ডিয়াতে এরকম স্পেসপোর্ট আরো কতগুলো আছে। এক তো হচ্ছে শ্রীহরিকোটা, ওটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ, এটা হচ্ছে প্রাইমারি লঞ্চ সাইট আমরা বলতে পারি, ইসরোর প্রাইমারি লঞ্চ সাইট। সেকেন্ড হচ্ছে তিরুবন্তপুরমে আছে তুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চ, যেখান থেকে রকেট লঞ্চ করা হয়ে থাকে সেটা হচ্ছে তুম্বা, যেটা হচ্ছে তিরুবন্তপুরমে। আরেকটা হচ্ছে ইয়েতে ডক্টর আব্দুল কালাম আইল্যান্ডস, ওড়িশা, দ্য লোকেটেড কোস্ট অফ ওড়িশা, সেখান থেকে মিসাইল টেস্ট, ইন্টিগ্রেটেড টেস্ট, মানে শর্ট রেঞ্জের মধ্যে যেটাকে আমরা বলে থাকি ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ, সেখান থেকে উৎক্ষেপণ করা হয়ে থাকে। যে মিসাইলগুলো যেমন হচ্ছে অগ্নি, পৃথিবী, ব্রাহ্মস, এই মিসাইলগুলো যেখান থেকে যে স্পেসপোর্ট থেকে লঞ্চ করা হয় সেটা হচ্ছে ডক্টর আব্দুল কালাম আইল্যান্ডস। আর এইগুলো কিন্তু আমি বলে দিচ্ছি এটা। আর তুম্বা যেটা সেটা হচ্ছে তিরুবন্তপুরম, সেটাতে কি লঞ্চ করা হচ্ছে, তো তোমার হচ্ছে ম্যাগনেটিক ইকুয়েটারে যে স্যাটেলাইট গুলো আমাদের লঞ্চ করা হয়ে থাকে, ইকুয়েটার সেইগুলো
তিরুবনন্তপুরম যেটা তুম্বা স্পেস পোর্ট, সেখান থেকে লঞ্চ করা হয়ে থাকে। আর হচ্ছে আর শ্রীহরিকোটা থেকে যেটা থাকে সেটা হচ্ছে পিএসএলভি পোলার স্যাটেলাইট ভেহিকল, যেগুলো লঞ্চ পোলার স্যাটেলাইট ভেহিকল থেকে পিএসএলভি জিএসএলভি ইউজ করা হয়ে থাকে সেই পোর্ট থেকে। এই যে কিছু ডিফারেন্সিয়েট গুলো আছে না এক একটা পোর্টের, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি স্পেস পোর্ট পড়ে রাখলাম নাম, কিন্তু কোন স্পেস পোর্ট থেকে কোন প্ল্যাটফর্ম, আমাদের রেলের যখন আমরা কোথাও ট্রাভেল করতে যাই ইন কেস, তখন এয়ারপোর্টে আমার অতটা নলেজ নেই, আমি একবারই গেছি। তো সামহাও যেখানে কমার্শিয়াল তারপরে হচ্ছে গুডস এর যে জিনিসগুলো সেটা পুরোপুরি আলাদা থাকে, সেটার জন্য আলাদা আলাদা বা ডিভিশন থাকে। সেম থিংস ইন স্পেস পোর্ট, কোনটা হিউম্যান নিয়ে যাবে, কোনটা অরবিটে লঞ্চ করবে, কোথায় আলাদা যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড মিসাইল লঞ্চ করবে, সেইগুলোর কিন্তু আলাদা 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 কিন্তু পোর্ট থাকে। ইসরোর শ্রীহরিকোটা তারপর হচ্ছে তুম্বা, এগুলো হচ্ছে কিন্তু এক একটা আলাদা আলাদা পার্ট। শ্রীহরিকোটা থেকে পিএসএলভি জিএসএলভি লঞ্চ করা হয়ে থাকে, যেগুলো চন্দ্রয়ান রোভার যেগুলো বলে চন্দ্রয়ান যে মিশনগুলো থাকে সেগুলো সেখান থেকে যায়। ইন কেস যদি আমি তুম্বার বলে থাকি, তুম্বার হচ্ছে কিন্তু তোমার ম্যাগনেটিক ইকুয়েটর, যেহেতু সেটা কেন করা হয় যেটা ডিটেলস ওটা পুরোপুরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট, তবুও জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড বলেছি। এক একটা জায়গার লোকেশন ওয়াইজ কিন্তু এটা করা হয়ে থাকে। শ্রীহরিকোটা বলো তুম্বা বলো, এখান থেকে আগে লোকেশন দেখা হয় যে কোনটা ইকুয়েটরের কাছে আছে, কোনটা থেকে ডিফারেন্সিয়েট যে জিনিসগুলো অ্যাজ অ্যাকর্ডিং টু স্পেস, তো সেইগুলোর উপর ডিপেন্ড করেই করা হয়ে থাকে। নাহলে প্রত্যেকটা জায়গা থেকেই তো করতে পারতো মিসাইল লঞ্চ। আর দুটো হচ্ছে, আর একটা হচ্ছে এই যে কুলশাকের পট্টিনাম স্পেস পোর্ট ইন তামিলনাড়ু, এখানে হচ্ছে এসএসএলভি যেটা স্যাটেলাইট লঞ্চ ভেহিকলস আমরা বলে থাকি, স্যাটেলাইট লঞ্চ ভেহিকলস, এই যে স্যাটেলাইট এখান থেকে স্যাটেলাইট লঞ্চ করা হয়ে থাকে কুলশেখরে। আর একটা হচ্ছে বিক্রম বাই স্পেস সেন্টার, বিক্রম বাই স্পেস সেন্টার, সেটাও কিন্তু তিরুবনন্তপুরম। বেশিরভাগটাই এইরকম কোস্টাল এরিয়া, যেহেতু সমুদ্রের জলটা আমাদের খুব দরকার পড়তে পারে কিছু একটা উৎক্ষেপণ করে, যদি বাই চান্স ফেলিয়ার হয়ে যায়, তো সেই জন্য আশেপাশে ফাঁকা জায়গা এবং জলের যে পরিমাণটা থাকে, তাই জন্য কোস্টাল এরিয়াগুলোতে বেশিরভাগই স্পেস পোর্টগুলো গড়ে ওঠে, ওখানেই থাকে। আর একটা কি বলে আচ্ছা কি যেন বিক্রম সারাভাই স্পেস সেন্টারের কি হয়, ওটা হয় কিন্তু রকেট লঞ্চিং, তার মানে দুটো গেল, রকেট লঞ্চিং করা হয়ে থাকে ওখান থেকে, রকেট প্রোগ্রাম করা হয়ে থাকে বিক্রম সারাভাই থেকে। আরেকটাও আছে, আরেকটা যতদূর মনে পড়ছে কোলাম, ওটা কোলামে ইউআরও ইউআর রাও স্যাটেলাইট, ওটাও স্যাটেলাইটের জন্য, ইউআর রাও স্যাটেলাইট ওটাও স্যাটেলাইটেরই জন্য। এই যে কিছু কিছু স্পেস পোর্টের তোমাদের নামগুলো বললাম, যারা ক্লাস করো নোট ডাউন করে রাখো, বা ইন কেস ইউ হ্যাভ টু ফাইন্ড আউট নেট গুগল, প্রত্যেকেই জানো এই এই জায়গাগুলো থেকে কিন্তু এক একটা ডিপার্টমেন্ট থাকে, এক একটা জায়গা থেকে এক এক রকম মিসাইল থেকে শুরু করে সমস্ত কিছু লঞ্চ করা হয়ে থাকে। কুলশেখরপট্টনম স্পেস পোর্ট কি করা হয়ে থাকে, সাপোর্ট স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল লঞ্চেস, ছোট ছোট যে স্যাটেলাইট গুলো আমাদের কিছু কিছুর জন্য, ধরো এখান থেকে নেটওয়ার্কের জন্য একটা স্যাটেলাইট, বা সামহাও এখান থেকে অন্য কান্ট্রির কিছু স্যাটেলাইট লঞ্চ করা হলে তখন এই স্পেস পোর্টটাকে ইউজ করা হয়ে থাকে। ইটস ফাউন্ডেশন ওয়াজ লেট February 2024, কনস্ট্রাকশন বিগান ইন March 2025. Chandrayaan 1 played pivotal role in discovering water on the moon. Chandrayaan 1 কি রোল ছিল, মুখ্য ভূমিকা ডিসকভারিং ওয়াটার অন দ্য মুন, চাঁদে জল আছে কিনা সেটা। Chandrayaan 2 কিনা ডেসপাইট ল্যান্ডিং ফেলিয়ার প্রোভাইড ক্রুশিয়াল লুনার ডেটা, ল্যান্ডিং ফেলিয়ার হওয়া সত্ত্বেও সে কি করতে পেরেছিল, লুনার অরবিটে যে কালেকশন সে করে আনতে পেরেছিল। Chandrayaan 3 কি অ্যাচিভ করেছিল, দ্য ফার্স্ট এভার সফট ল্যান্ডিং অফ দ্য মুন। Chandrayaan 3 চাঁদের সাউথ পোলে প্রথম লঞ্চ করতে, মানে রোভার ল্যান্ড করাতে পেরেছিল। ইসরো বিকেম দ্য ওয়ার্ল্ডস 4th কান্ট্রি লঞ্চ স্যাটেলাইট ফোকাস অন স্টাডিং দ্য সান। আমি একটু আগে বলছিলাম যে স্টাডিং সানে স্যাটেলাইট পাঠাবে, সেটা টার্গেট কিন্তু 2040 কি এরকম অ্যারাউন্ড নেওয়া হয়েছে, এখনো পর্যন্ত পুরো পার্টিকুলারলি বলেনি, বাট টার্গেট নিয়েছে, বাট 40-এর মধ্যে মুনে পাঠাবে অ্যাস্ট্রোনট, এটা টার্গেটটা পাক্কা। আর অলরেডি 3 জন তো রাশিয়াতে ট্রেনিং চলছে অ্যাস্ট্রোনটদের, হিউম্যান প্রথমবার ইন্ডিয়া থেকে মহাকাশে পাঠাবে। ইসরো বিকেম দ্য ওয়ার্ল্ডস 4th কান্ট্রি টু লঞ্চ স্যাটেলাইট ফোকাস অন স্টাডিং সান, সূর্যে স্যাটেলাইট পাঠানোর জন্য, সেটার জন্য গবেষণা চলছে।
আচ্ছা, Rajiv Yuva Vikasam scheme has been introduced by Telangana CMA. It's a particularly আমাদের যেমন ইন্ডিয়ার গভর্নমেন্টে থাকে, ইউনিয়ন গভর্নমেন্টে যেটা থাকে, এসটি এসটি ওবিসি এইসব ব্যাকগ্রেডেড ক্লাস শ্রেণীদের মানুষদের জন্য তেলেঙ্গানা গভর্নমেন্ট এসসি এসটি ওবিসি, স্পেশালি এসসি এসটি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং হ্যাঁ ওবিসি এই মাইনরিটি কমিউনিটিজের জন্য এই স্কিমটা ইন্ট্রোডিউস করেছেন বা চালু করেছেন সিএমএ রেভানাথ রেড্ডি। Rajiv Yuva Vikasam scheme has been introduced by the Telangana. This scheme offers self-employment loans young people from SC, ST and OBC minority communities. এখানে তাদের সেলফ এমপ্লয়মেন্ট লোন, যারা এসসি এসটি ওবিসি মাইনরিটিস কমিউনিটি থেকে বিলং করছে, তাদের যে নিজেদের যদি স্বাধীন কিছু ব্যবসা থেকে শুরু করে বলো, ছোটখাটো যারা কেউ কিছু যদি কাজ করতে চায়, তার জন্য সেলফ এমপ্লয়মেন্ট লোনস যেটাকে বলা হচ্ছে, এই লোনস প্রদান করা হবে। দ্য এইমস অফ দ্য স্কিম টু ক্রিয়েট সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ফর 5 লাখ আনএমপ্লয়েড ইউথ ইন দ্য তেলেঙ্গানা। 5 লাখ আনএমপ্লয়েড ইউথ ইয়াং জেনারেশনকে এই স্কিমের অপরচুনিটি দেওয়া হবে। 6,000 crore rupees have been allocated by the Telangana government of the scheme. এর জন্য গভর্নমেন্ট কত বরাদ্দ করেছে না 6,000 কোটি, 6,000 কোটি টাকা এদেরকে মানে এই স্কিমের জন্য গভর্নমেন্ট বরাদ্দ করেছে। ফিনান্সিয়াল সাপোর্ট আপ টু 3 লাখ রুপিস উইল বি প্রোভাইডেড এলিজিবল ইন্ডিভিজুয়ালস। যারা এই স্কিমের এলিজিবল তাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালস মানে প্রত্যেককে 3 লাখ করে দেওয়া হবে। উইথ দিস সাপোর্ট দে উইল বি এবল টু সেট আপ সেলফ এমপ্লয়মেন্ট ইউনিটস। এই মাধ্যমে তারা কি করতে পারবে, তাদের নিজেদের একটা কাজের সুযোগ বা নিজেদের ব্যবসা বলো কিছু একটা করতে পারবে। সিলেক্টেড অ্যাপ্লিক্যান্টস উইল রিসিভ লোন অ্যাপ্রুভাল ডকুমেন্টস তেলেঙ্গানা ফরমেশন ডে জুন 2। সিলেক্টেড অ্যাপ্লিক্যান্ট যারা সিলেক্ট হয়েছে তাদের একটা লোন অ্যাপ্রুভাল ডকুমেন্টস পাঠাবে তেলেঙ্গানা। কবে না তেলেঙ্গানা ফরমেশন ডে জুন 2 জুনে তেলেঙ্গানা ফরমেশন ডে, যেদিন তেলেঙ্গানা ক্রিয়েট হয়েছিল বা তেলেঙ্গানা স্টেট ক্রিয়েট হয়েছিল সেদিন এটা দেওয়া হবে। Loans up to 1 lakh rupees will be provided 80% subsidy with an 80% subsidy. Loans up to 2 lakh rupees will be provided with 70% subsidy. Loans up to 3 lakh rupees eligible for 60% subsidy. 1 lakh নিলে 80% subsidy দেবে, 2 লাখ নিলে 70% subsidy দেবে, আর 3 লাখ নিলে 60% subsidy দেবে। এটা গভর্নমেন্ট থেকে। ওকে, নেক্সট। ISRO developed high-speed microprocessor Vikram 3201 and Kalpana 3201 for space mission. একটু আগেই পড়ছিলাম আমরা, এক সেকেন্ড। মাইক্রোপ্রসেসর মানে আমরা জানি হাই স্পিড মাইক্রোপ্রসেসর মানে আমরা জেনে থাকি যেটা মানে সেমি ইন্টিগ্রেটেড চিপস, যেটার কার্যকারিতা হবে দ্বিগুণ কি 4 গুণের বেশি, মানে অতি ছোট যেটা জিনিসটা হয়ে থাকে ইন্টিগ্রেটেড চিপস যেগুলোকে বলে থাকি, কম্পিউটারের মধ্যে আমরা জানি থাকেই। তো ইসরোর মধ্যে দিচ্ছে হাই স্পিড মাইক্রোপ্রসেসর, কি নাম? বিক্রম 3021, 3201 অ্যান্ড কল্পনা 3201। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, নাম দুটো শুনে কিন্তু আমরা প্রথমেই গোলাবো, কেউ আমরা সিলেক্ট করবো না মাইক্রোপ্রসেসরে, আমরা প্রথমেই করবো যদি ওখানে দিয়ে থাকে ইট ইজ আ রোভার ল্যান্ডার, আমরা গিয়ে ওটাকেই ক্লিক মারবো। বাট দ্য অ্যান্সার ইজ মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসরের নেম কি? দুটো মাইক্রোপ্রসেসর ইসরো লঞ্চ করেছে, সেই দুটো হচ্ছে, একটা হচ্ছে বিক্রম 3201 আর একটা হচ্ছে কল্পনা 3201 ফর স্পেস মিশন, স্পেসের জন্য। ওকে, ISRO developed high-speed microprocessor Vikram 3201 and Kalpana 3201 for space mission. The Indian Space Research Organization and the Semiconductor Laboratory, আমি মনে হয় সেকেন্ড না থার্ড ক্লাসেই পড়েছিলাম, সেমিকন্ডাক্টর চিপ, যেটা ইন্ডিয়ার এখন একটা নেক্সট টার্গেট, একটা হাব বানানো যাতে চায়নাকে ডাউন করা যেতে পারে ইন কেস জাপান, এবং তার সাথে সাথে ইউএসএও আছে। কারণ সব থেকে বেশি মাইক্রোপ্রসেসর সেমি ইন্টিগ্রেটেড চিপ যেটাকে বলে থাকে সেটা কিন্তু বেশি হয় চায়না অ্যান্ড ইউএসএ। তো এদের মার্কেটে কিছুটা হলেও যদি ডাউন করা যেতে পারে, কারণ আমাদের ইন্ডিয়াকেও কিন্তু প্রচুর পরিমাণ ইম্পোর্ট করতে হয় সেমিকন্ডাক্টর চিপ। তো সেই জন্য ইন্ডিয়ার একটা টার্গেট হচ্ছে সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি এখানে মানে হাব বানানোর। নেক্সট কি দিচ্ছে? তা ইন চণ্ডীগড় হ্যাভ জয়েন্টলি ডেভেলপ 32-bit মাইক্রোপ্রসেসর বিক্রম 3201 and Kalpana 32 মানে কিন্তু এখানে বিট,
32 মানে এখানে বিট, 01 মানে এটা সিরিজ, 01 মানে এটা হচ্ছে সিরিজ। আমাদের যেমন একটা সিরিজ বার করি 1 2 3 4, সেরকম বিক্রম অ্যান্ড কল্পনার একটা সিরিজ 1। Vikram 3201 is the India's first fully indigenous 32-bit microprocessor. কোশ্চেন যখন দিয়ে থাকবে তখন কিন্তু এর মধ্যে অ্যান্সার লোকানো। 32 মানে 32 বিট হয়ে গেল, তার মানে এটা ক্যাপাসিটি কতটা সেটা বোঝা যাচ্ছে 32 বিট। It can be used in the harsh condition of launch vehicles. এটা তখনই ইউজ করা যাবে যদি কোনো হার্শ কন্ডিশন থেকে থাকে, অ্যাজ আ হার্শ, যখন লঞ্চ করা হচ্ছে সেই টাইমে, যখন হার্শ মানে খুবই মানে যেই টাইমে নেটওয়ার্ক কানেকশন কেটে যাওয়ার কথা, সেই রকম ইয়েতে 32 প্রসেসর, এখানে যে বিক্রম আর কল্পনা সেই মাইক্রোপ্রসেসর দুটো এই টাইমেও কাজ করবে। আর 32-bit microprocessor is a type of microprocessor with a data bus, registers and address bus and that are 32-bit wide. এটা কি না, এটার মধ্যে কি কি আছে, ডেটা বাস আছে, রেজিস্টার্স আছে এবং অ্যাড্রেস বাস that are 32-bit wide. Vikram 3201 support floating point compulsion offer high level language compatibility, floating point computation and high level language compatibility. এই পয়েন্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি যার জন্য স্টার মারলাম, এই পয়েন্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। And Kalpana 3201 also 32-bit sparse and V8 RISC microprocessor based IEEE 1754 instruction set architecture. It has been designed to be compatible with open source software toolset. This development is a significant milestone in achieving self-reliance and high reliability microprocessor for launch vehicles. Significant milestone achieving self-reliance, যেটা আমাদের নিজস্ব তৈরি করা হাই রিলায়েবিলিটি এবং মাইক্রোপ্রসেসর অ্যান্ড ফর লঞ্চ ভেহিকল লঞ্চ করার জন্য এই দুটো প্রসেসর, একটা হচ্ছে সেলফ রিলায়েন্স, নিজেরাই নিজেদের ইয়ে করে নিতে পারবে, আর একটা হচ্ছে হাই রিলায়েবিলিটি, যেখানে গ্রহণযোগ্যতা অনেক বেশি, ক্যাপাসিটি যেটা বলা হয় থাকে গ্রহণযোগ্যতা অনেক বেশি। ফর দ্য কাইন্ড ইনফরমেশন, এই চারটে লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, ফর অল এক্সাম এই চারটে লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই চারটে লাইনটা হচ্ছে তাদের কি ক্যাপাসিটি, তাদের কাজ কিরকম করবে, সমস্ত কিছু। নেক্সট, আচ্ছা, ইলেকট্রোকেমিক্যাল প্রসেস ফর কনভার্টিং ইউরিন ইন্টু সাস্টেনেবল ফার্টিলাইজার। তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইউরিনকে সাস্টেনেবল ফার্টিলাইজারে কিভাবে ইউজ করা যায়। A recent study published on Nature Catalysis introduces an innovative electrochemical method for extracting urea from urine and converting into a valuable fertilizer. তার মানে এখানে তো চলে আসবে তোমার সায়েন্স অ্যান্ড টেকে সেই অ্যাথড, ক্যানড আর এই প্রক্রিয়া, ইলেকট্রোকেমিক্যাল না, দুটোকে শনাক্তকরণ করে তার মধ্যে কোনটা চার্জ, ধনাত্মক ঋণাত্মক চার্জ কোত্থেকে কিভাবে কানেক্ট করছে, পুরোপুরি ফিজিক্সের। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ফিজিক্স না, যেহেতু আমি ইউপিএসসি সময় অনেকটাই পড়া হয়েছিল, তো এটা কিন্তু পুরোপুরি ফিজিক্সের কোশ্চেন দেবে। এখান থেকে কিন্তু ইলেকট্রোকেমিক্যালের কোশ্চেন থেকে আসবে ইলেকট্রন, প্রোটন, তারপর অ্যানড, ক্যাথড, যে ইয়েগুলো আছে সেইগুলো, ক্যাথডই তো, হ্যাঁ, সেই পয়েন্টগুলো দেবে। এগুলো কিন্তু ভালো করে পড়ো, বা রাসায়নিক নামগুলো দিয়ে দিল, সংকেতগুলো, নাম তো না, সংকেতগুলো দিয়ে দিল, এই সংকেত ওয়াইজ কিন্তু এটা কিন্তু নিজেদেরকে স্টাডি করতে হবে। এনসিইআরটি 11 আর 12 বইটা খুলবে ফিজিক্সের, যারা আইআইটি দিয়ে থাকো তাদের আলাদা, ক্যাথড আর অ্যানড, আইআইটি তো সময় পড়তেই হয়েছে, কারণ এনসিইআরটির ওপরে কিছু হয় না, এনসিইআরটির ওপরে কিচ্ছু হয় না। পিওর বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে তারপর ইলেকট্রোকেমিক্যাল প্রসেসটা কি সেটা পড়ো। ইলেকট্রোকেমিক্যাল প্রসেসটা কি, আমার কিওয়ার্ড হচ্ছে এই যে ইলেকট্রোকেমিক্যাল মেথড। অনেক ভালো ভালো চ্যানেল আছে বা ইলেকট্রোকেমিক্যাল, এটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বলে আমি জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের থট থেকে বোঝাচ্ছি, কিন্তু যখন এই পয়েন্টটা পড়ছো তখন জাস্ট গো টু ইয়োর এনসিইআরটি বুক অ্যান্ড ফাইন্ড আউট দ্য ইলেকট্রোকেমিক্যাল প্রসেস। ঠিক আছে, এর থেকে আর বেশি কিছু আমার বলার দরকার নেই, ওখানেই যা আছে, যা রিভিশন করার দরকার সেইভাবে রিভিশন করো। This process enhance the urban wastewater and treatment also promote sustainable agriculture. এই প্রসেসে কি না, আরবান ওয়েস্টওয়াটার, যেটা আমাদের শহরাঞ্চলে যে ওয়েস্ট ওয়াটার, যে বাজেয়াপ্ত জল যেগুলো, সেইগুলোকে ট্রিটমেন্ট করবে এন্ড প্রমোট সাস্টেনেবল এগ্রিকালচার, এবং সেগুলোকে কিভাবে এগ্রিকালচারে টেকসই মানে এগ্রিকালচারে প্রদান করা যায় সেটার উপর প্রসেস
চলছে, মানে করতে পারবে এই ইলেকট্রোকেমিক্যাল প্রসেসটা। Key highlights of the study: the new method involves the extracting urea from urine, the solid from the converting into the percarbamide, a crystalline peroxide derivative. কি বানাচ্ছে এখান থেকে? পারকার্বামাইড বা যা, হোয়াট ইজ পারকার্বামাইড? পয়েন্ট, আর ক্রিস্টালাইন পেরক্সাইড ডেরিভেটিভ। পারকার্বামাইডটা কি? এটাকে বলা হয় হাইড্রোজেন পারঅক্সাইড। পারঅক্সাইড বলেই দিচ্ছে, ক্রিস্টালাইন পারঅক্সাইড মতলব হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। ক্রিস্টালাইন কেন দিচ্ছে? এটা দেখতে একটা স্ফটিক আকারের হয়ে থাকে, সাদার মধ্যে স্ফটিক আকারের হয়ে থাকে, যেটা বলে থাকি না ওরকম সরভুজ স্ফটিক যেটাকে বলা হয়, সেরকম ক্রিস্টাল দেখতে হয়, তাই জন্য এটাকে বলা হচ্ছে ক্রিস্টাল, যেটা স্ফটিক টাইপের হয়ে থাকে, যেটার সাথে ইউরিয়ার সাথে যখন হাইড্রোজেন মিশে গিয়ে হাইড্রোজেন পারঅক্সাইড গঠন করছে এবং পারঅক্সাইড বিক্রিয়া হচ্ছে, যা কিনা কোথায় কিসে কিসে ইউজ করা হয়? নাইট্রোজেন সার, ব্লিচিং, এই সব যে জীবাণুমুক্তনাশক যে জিনিসগুলো, সেইগুলোতে এই পারকার্বামাইড বা পারঅক্সাইড ডেরিভেটিভ, যেটা আমরা বলে থাকি ক্রিস্টাল পারঅক্সাইড, সেটা ইউজ করা হয়ে থাকে। পারকার্বামাইড ইজ আ হাইড্রোজেন পারঅক্সাইড ইউরিয়া। পারকার্বামাইড ইজ আ হাইড্রোজেন পারঅক্সাইড ইউরিয়া। যদি নাম দিয়ে থাকে হোয়াট ইজ পারকার্বামাইড, অপশনে দিয়ে দিল ইউরিয়া, পারঅক্সাইড ডেরিভেটিভ নো, ক্রিস্টালাইন peroxide derivative no, it's a hydrogen peroxide urea as a form. এটা দেখতে এরকম ক্রিস্টালাইন পেরক্সাইড ডেরিভেটিভ। ক্রিস্টালাইন মতলব যেটা দেখতে স্ফটিক আকারের সাদার মতো দেখতে হয়। তারপরে দিচ্ছে দিস টেকনিক ইজ মোর এনার্জি এফিশিয়েন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি কম্পেয়ার টু কনভেনশনাল মেথড। এই টেকনিকটা কি? মোর এনার্জি এফিশিয়েন্ট, মানে শক্তি, মানে আমাদের যে এনার্জি সেটা কার্যকারিতা বেশি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, পরিবেশের সব থেকে সুবিধা, এবং কম্পেয়ার টু কনভেনশনাল মেথড, আমাদের যে প্রচলিত যে মেথডস গুলোতে আমরা ইউজ করে থাকি সেটার থেকে এই যে প্রসেসটা অনেক বেটার। ইউরিন ইজ 95% of water, we are already know, and its complex composition including salts makes the urea extraction difficult to traditional methods struggle to separate urea effectively from the other components. এটা কি না, ওয়াটার 95% জল, তার সাথে এর মধ্যে কি থাকে? সল্টস, দা ডিফিকাল্ট সল্টস মেক্স ইউরিয়া এক্সট্রাকশন ডিফিকাল্ট। এর মধ্যে যে লবণাক্ত যে এটা থাকে সেটা ডিফিকাল্ট হয় এর থেকে বার করাটা জলের থেকে। ট্র্যাডিশনাল মেথড স্ট্রাগল টু সেপারেট দ্য ইউরিয়া এফেক্টিভলি ফ্রম দ্য আদার কম্পোনেন্টস। আমরা যে প্রচলিত মেথডস গুলো দিয়ে ইউরিয়ার আলাদা কাজ করে থাকি সেটাতে এই প্রসেস মানে সেখান থেকে ইউরিয়া অ্যান্ড জলের যে আলাদা আলাদা কম্পোনেন্টস বার করা সেটা অনেকটা কঠিন হয়ে যায়। যদি আমরা ইলেকট্রোকেমিক্যাল মেথডের মধ্যে ইউজ করে থাকি সেখান থেকে সল্টস অ্যান্ড ওয়াটারের যে ক্যাটাগরিটা সেটা পুরোপুরি আলাদা হয়ে যাবে, মানে প্রসেসটা আরো ইজি হয়ে যাবে। দ্য রিসার্চার্স ডেভেলপড আ মেথড ইউজিং গ্রাফাইট কার্বন বেসড ক্যাটালাইজ। কি ইউজিং করেছে এটা রিসার্চার্স? দ্য গ্রাফাইট কার্বন বেসড ক্যাটালাইজ টু কনভার্ট ইউরিয়া ইন ইউরিন ইনটু পারকার্বামাইড। পারকার্বামাইডে কি করেছে না, গ্রাফাইট কার্বন বেস ক্যাটালিস্টটাকে সেটাকে কনভার্ট করেছে ইউরিয়াতে, তারপরে সেটাকে সেই ইউরিনটাকে পারকার্বামাইডে ট্রান্সফার করেছে। গ্রাফাইট ইজ আ সফট ক্রিস্টাল মেড অফ কার্বন অ্যাটমস। গ্রাফাইটটা কি? একটা সফট ক্রিস্টাল, আমরা প্রত্যেকেই জানি, মেড অফ কার্বন অ্যাটমস, কার্বনেরই তৈরি। Activated graphite carbon is the pronounced from the graphite subsequently modified to further increase the surface area, making it more reactive. Activated graphite carbon is porous from graphite subsequently modified and further increase surface area, making it more reactive. The catalyst improves the efficiency of urea and hydrogen peroxide interaction, resulting in higher yields and percarbamide. ক্যাটালিস্ট কি ইমপ্রুভ করবে? এফিসিয়েন্সি অফ ইউরিয়া অ্যান্ড হাইড্রোজেন পারঅক্সাইড ইন্টারাকশন, যেটা ইউরিয়া অ্যান্ড হাইড্রোজেন পারঅক্সাইড যে রিয়াকশনটা হচ্ছে সেটার কার্যকারিতাটা আরো বাড়াবে, অ্যান্ড যার ফলে রেজাল্ট ইন হায়ার ইয়েলস পারকার্বামাইড, যার ফলে হাইড্রোজেন আর ইউরিয়ার যে রিয়াকশন সেটা আরো বেশি এবং কার্যকারিতা আরো বেশি হবে। This process achieved almost 100% purity in extracting percarbamide for human and animal urine.
কোথা থেকে কিভাবে এটা করবে? অলমোস্ট 100% পিউরিটি অফ এক্সট্রাক্টিং পারকার্বোমাইড ফ্রম হাইড্রোজেন প্লাস ইউরিন, যেটাকে বলা হচ্ছে পারকার্বোমাইড, যেটা কোথা থেকে আসবে না হিউম্যান অ্যান্ড অ্যানিমাল ইউরিন। সিন্স ইউরিয়া ফ্রম হাইড্রোজেন বন্ডস উইথ মলিকিউলস অ্যান্ড হাইড্রোজেন পারঅক্সাইড, বলে দিলাম, forms bonds molecules like hydrogen peroxide, it readily leads to the formation of percarbamide. পারকার্বোমাইডে কি কি ফরমেশন লাগছে, যারা কেমিস্ট্রি মানে ইউপিএসসি কেমিস্ট্রি অনার্স তাদের জন্য কিন্তু এই ফরমেশনটা কোশ্চেন আসতে পারে। আমি এটা বলছি এই কারণে, কারণ আমার যে রুমমেট ছিল সে তার ছিল কেমিস্ট্রি অনার্স, অনেকগুলো রুমমেটের সাথে আমি থেকেছি, প্রত্যেকেই আলাদা আলাদা রুম ছিল, তাকে দেখতাম, সরি রুমমেট নয়, রুমমেট ছিল 1-1.5 মাসের মতো, কিন্তু সে ছিল আমার লাইব্রেরি পার্টনার, তো তার ছিল কেমিস্ট্রি অপশন। তো সে পড়তো যখন এরকম কিছু পয়েন্ট থাকতো, এরকম পয়েন্ট তো প্রচুর থাকে এবং অপশনালে আরো বেশি থাকে, তো কারেন্টের সাথে অপশনাল এইগুলো কিন্তু ম্যাচ করছে, তো তখন সে এই ফরমেশন বানাতো, যে ফরমেশন বানায় অত তো আমার সাবজেক্ট নয়, তো তাকে দেখতাম সারাদিন সে ওই ফরমেশন, তার নামও দিয়েছিলাম আমি এই ফরমেশনের উপরে সামহাও, বাইরে আমি তোকে বলতাম খুব, তো তাকে দেখতাম সে যখন করতে পড়তো, তো সেখানে সেটাই দিচ্ছে যে ইউরিয়া ফর্মস হাইড্রোজেন bonds with molecules like hydrogen peroxide and readily leads to formation of the percarbamide, which can be easily participated out of urine, which can be easily participated না কি দিচ্ছে পার্টিসিপেটেড তো না precipitated out of urine. Percarbamide is a valuable due to its ability to release oxygen slowly, making it useful for various chemical process, and it's also its ability accelerate to recovery urea from urine. Percarbamide কেন এটা ভ্যালুয়েবল? কারণ রিলিজ অক্সিজেন স্লোলি, অক্সিজেনটাকে রিলিজ করে খুবই স্লোলি, অ্যান্ড মেকিং ইট ইউজফুল ফর ভেরিয়াস কেমিক্যাল প্রসেস, যার জন্য এটা অন্যান্য কেমিক্যাল প্রসেসে খুবই গ্রহণযোগ্যভাবে ইউজ করা হয়, এবং অ্যাবিলিটি টু অ্যাক্সেলারেট দ্য রিকভারি অফ ইউরিয়া ফ্রম ইউরিন, এবং তার মধ্যে আরেকটা কি ক্ষমতা আছে, যা না ইউরিন থেকে ইউরিয়াটাকে রিকভারি করতে পারে। The team realized that using urine in this system would not only achieve urea extraction but also address urine treatment and nitrogen cycling issues. The team realized কি করেছে, টিমে যারা রিসার্চ করেছে তারা এটা রিয়েলাইজ করেছে, ইউরিন ইন দিস সিস্টেম উড নট অনলি অ্যাচিভ, এই ক্ষেত্রে শুধু ইউরিনটাকে যে অ্যাচিভ মানে সিস্টেমটাকে ইউজ করে অনলি ইউরিয়া অ্যাচিভ করছি এটা না, সেখান থেকে আরেকটা অ্যাড্রেস করা যাচ্ছে, ইউরিন ট্রিটমেন্ট ইন নাইট্রোজেন সাইক্লিং ইস্যুস, যেখানে আমাদের নাইট্রোজেন যুক্ত সার ইউজ করা হচ্ছে সেখানে যদি আমরা ইউরিয়া ইউজ করে থাকি তো সেই জায়গাতে অনেকটা বেটার প্রসেস থাকবে। নাইট্রোজেন যুক্ত সারের ফলে কিন্তু অনেক সময় চাষবাস বা কীটনাশকের যে ইয়ে করা হয় এতে জমির উর্বরতার মান কমে যাচ্ছে, সামহাও এটা আমরা ইউজ করতে পারি এনভায়রনমেন্টের মধ্যেও, এই পয়েন্টটা কিন্তু চলে আসবে এনভায়রনমেন্ট এন্ড ইকোলজির মধ্যেও। যদি কি ফার্টিলাইজারে যে আজকাল পলিউশন থেকে শুরু করে যে এগুলো থাকে, হেলথ ইস্যুর মধ্যে যদি কোশ্চেন দেওয়া থাকে তখন যে কি ডেভেলপ করা যেতে পারে এই পয়েন্টটা কিন্তু ইউজ করা যেতে পারে, কারণ নাইট্রোজেন সাইক্লিং ইস্যুসে যখন আমরা ইউজ করি কীটনাশক সারগুলোকে, সেইগুলোতে যখন প্রবলেম করছে, তো দেন ইউ ক্যান ইউজ দিস হাইড্রো কেমিক্যাল মেথড, ইউরিন ট্রিটমেন্ট, যেটা আমাদের হিউম্যান অ্যান্ড অ্যানিমাল যে ইউরিন হয়ে থাকে সেখান থেকে টার্ন টু ইউরিয়া, এই প্রসেসটা very important. The process also for the recovery valuable nutrients from the wastewater supporting resources cycling. এটা কি না বাজেয়াপ্ত জল থেকে রিসোর্স সাইক্লিং কি করে করা যেতে পারে, যে জলগুলো আমাদের ইউজ করা হয় না, কত জল এইভাবে অপচয় হচ্ছে, সেই জলটা যদি অপচয় না করে সেটাকে আরো রিসোর্স করা যেতে পারে, সেটারও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটাও এই পদ্ধতিতেও করা যেতে পারে। The researchers found that the best result occur when urea concentration is between 15 to 38%, the temperature just above freezing and slightly acid pH around 4. কখন এটা সব থেকে ভালো হয়, যখন কনসেন্ট্রেশন বিটুইন ইউরিয়া কত থাকতে হবে, বিটুইন 15 to 38% এর মধ্যে, অ্যান্ড টেম্পারেচার থাকতে হবে ফ্রিজিং অ্যান্ড স্লাইটলি অ্যাসিড, যার মধ্যে অ্যারাউন্ড 4, অ্যাসিড তো থাকবে ইউরিনের মধ্যে, তার অ্যারাউন্ডের অ্যাসিডের মাত্রাটা কত থাকবে, 4। নেক্সট, এনভায়রনমেন্ট এগ্রিকালচার বেনিফিটস এটার কি হতে পারে, পারকার্বোমাইড স্লো নাইট্রোজেন রিলিজ, supports long-term plants growth and improves soil health,
কারণ নাইট্রোজেন কি করে আমাদের জমির উর্বরতার মানটা কমিয়ে দিচ্ছে, যার ফলে যখন একটা জমিতে যদি 2বার করে বা 3বার করে চাষ করা যায়, মানে 2বারের বেশি চাষ করা যায় না, সেখানে যদি আমি বারবার করে নাইট্রোজেন ইউজ করতে যাই, এতে সয়েল হেলথ, মাটির যে পুষ্টি বা মাটির যে জল ধারণ ক্ষমতা সেটা কমে যাচ্ছে, যার ফলে একটা জমিতে একবার চাষ করা হয়ে গেল, পরের বার যখন ওই ফসল বা অন্য কোনো ফসল চাষ করতে হচ্ছে সেখানে আরো পরিমাণ ইনভেস্ট করতে হচ্ছে, যার ফলে এগ্রিকালচার লস এবং তার সাথে চাষিদেরও ইকোনমিক লস হচ্ছে এবং হেলথ ইস্যুস। এইভাবে কিন্তু তোমরা তোমাদের যখন একটা পয়েন্ট পড়ছো তার সাথে নিজে একটা ভাবো, ওটাকে কি প্রসেসের নামটা মনে নেই, বাট সেটা আগে ভাবো ইকোনমি দিক থেকে কি হবে, হেলথ দিক থেকে কি হবে, সোসাইটির দিক থেকে কি হবে এবং পলিটির দিক থেকে কি হবে। এইরকম যে কোনো একটা সাবজেক্ট যখন যে কোনো একটা গ্রুপে বা যে কোনো একটা কোশ্চেন পড়ছো সেই রকম ভাবে ভাবো, তারপরে সেই টপিকগুলো তোমরা নিজেরা করে পয়েন্ট 1 2 3 4 করে, একটা হলে একটা, দুটো হলে দুটো, তিনটে হলে তিনটে, এরকম করে পয়েন্টগুলোকে আলাদা করো, করে নিজেদের মতো রিভিশন করো, দেন লাস্টে একটা কনক্লুশনে আসো। ব্যাকগ্রাউন্ড আমরা যে নয় তাই করে লিখে দিতে পারবো, কারণ ব্যাকগ্রাউন্ড যখন কোশ্চেন দেয় কোশ্চেন দেখে আমরা ব্যাকগ্রাউন্ড বানাতে থাকি, বাট কনক্লুশনটা বানানো কিন্তু সব থেকে টাফ। কনক্লুশনটা বানানো সব থেকে টাফ, কনক্লুশনে যথেষ্ট পরিমাণ নিজের মাথায় খামাতে হয় নিজে, আর কনক্লুশন যত বেটার হবে না, কারণ এটা আমাদের টিচাররাও বলতো এবং আমি যখন খাতা দেখতাম তখনও আমাদেরকে যাতে এই ফাস্ট ফরওয়ার্ড খাতা দেখার জন্য আমাদের এই প্রসেসটা করতে, জাস্ট কি হাইলাইটস পয়েন্টগুলোকে আমরা পড়ে নিতাম, ডিটেলসে পড়তাম না কেউ। ব্যাকগ্রাউন্ড আর কনক্লুশনটা কিন্তু মেন পড়ে। গ্রাজুয়েশনে যেটা আমরা জানি যে টিচারদের যারা সিইউএস স্টুডেন্ট তারা তো খুব ভালো মতোই জানো, মানে কনক্লুশনে যদি তুমি নিজের থটটাকে প্রকাশ করতে পারো, থটটাকে লিখে আসতে পারো, তো একটা আলাদা ইম্প্যাক্ট পড়ে থাকে অ্যাজ আ টিচার সমস্ত জায়গাতেই। Next, its oxidative properties also promote root respiration and further boosting crop growth. কি করে না, এটা যে অক্সিডেটিভ প্রপার্টিসটা আছে সেটা রুট রেসপিরেশন, মানে আমাদের যে নাইট্রোজেন সার ইউজ করার ফলে মানে গাছের যে শিকড়ের মধ্যে যে শ্বাসরোধ যেটাকে বলা হয় থাকে, গাছের শিকড়ের যে শ্বাসরোধ করে দেওয়া হতো নাইট্রোজেন সারের ফলে সৃষ্টি হয়, সেটা কি করে, এটা শ্বাসরোধ বন্ধ করে এবং কি করছে না, বুস্টিং দ্য ক্রপ গ্রোথ, এবং ফসলটাকে বাড়তে বা গাছ বৃদ্ধি পেতে, চারা গাছ বা যে ফসল হচ্ছে সেই ফসল বৃদ্ধি পেতে সাহায্য করে। রেসপিরেশন প্রমোট রুট রেসপিরেশন, মানে জল স্বাভাবিকভাবে গাছের মধ্যে যে শ্বাস প্রশ্বাস চলছে গাছের, সেটাকে না বন্ধ করে সেটাকে আরো ফস্টারিং বেড়ে তুলতে সাহায্য করে। দিস প্রসেস অ্যাড্রেস আ গ্যাপ ইন দ্য নাইট্রোজেন সাইকেল অ্যান্ড কন্ট্রিবিউটিং মোর সাস্টেনেবল এগ্রিকালচার প্র্যাকটিসেস। অ্যাড্রেস আ গ্যাপ নাইট্রোজেন সাইকেলের একটা গ্যাপ থাকে না, আমরা জানি যে কোনো জমিতে 2বার বা 3বারের বেশি একটা জমিতে ইউজ করা যায় না, তো এই যে গ্যাপে একটা নাইট্রোজেন সাইকেল আমাদের ইউজ করতাম এতদিন ধরে, তো এটা বন্ধ করা যেতে পারে এবং মোর সাস্টেনেবল এগ্রিকালচার প্র্যাকটিস, যেটা এই প্র্যাকটিসটার ফলে আরো বেশি ভাবে জমির মানও বাড়বে, তার সাথে সাথে ফসলের উৎপাদনও বৃদ্ধি পাবে। তো ইটস আ সাস্টেনেবল এগ্রিকালচার প্র্যাকটিসের মধ্যে এটা করা যেতে পারে বা ধরা হতে পারে। সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি কি দিচ্ছে না, দ্য রিসার্চ পেভস দ্য ওয়ে দ্য ইন্টিগ্রেটিং রিসোর্সেস রিকভারি উইথ ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, প্রোভাইডিং আ মোর সাস্টেনেবল অ্যাপ্রোচ দ্য ম্যানেজিং ওয়েস্ট অ্যান্ড ইমপ্রুভিং দ্য সয়েল ফার্টিলিটি। কি দিচ্ছে, এটা ইন্টিগ্রেটিং রিসোর্স রিকভারি, যেটা আমাদের যে জলগুলো বলে দিচ্ছে রিসোর্স, জলের যে অপচয়টা আছে সেটাকে আবার রিসোর্স করা যেতে পারে, এবং তার মধ্যে ওয়েস্ট ইমপ্রুভিং সয়েল ফার্টিলিটি, যে নোংরা জলগুলো মাটি থেকে মিশছে তার ফলে যে মাটির যে দূষণটা হচ্ছে সেটাও ওর মধ্যে এটার থেকে রক্ষা করা যেতে পারে, সয়েল ফার্টিলিটি। The method holds promise for reducing dependency on synthetic fertilizers and enhancing the nutrient recycling. এই মেথডে কি দিচ্ছে না, ডিপেন্ডেন্সি অফ সিনথেটিক ফার্টিলাইজার, আমরা যে সিনথেটিক ফার্টিলাইজার গুলো ইউজ করে থাকি যেগুলো সয়েল হেলথের থেকে খুবই নেগেটিভ ইম্প্যাক্ট সয়েলের জন্য, সেইগুলো এটা এই সিনথেটিক ফার্টিলাইজারের উপর যে ডিপেন্ডেন্সিটা রয়েছে সেই সিনথেটিক ফার্টিলাইজার ডিপেন্ডেন্সিটা কমাবে, নির্ভরশীলতা কমাবে, এবং তার সাথে নিউট্রিয়েন্ট রিসাইক্লিং, আমাদের যে মাটির নিউট্রিয়েন্ট দরকার সেই রিসাইক্লিংটাকে আবার বাড়াতে সাহায্য করবে। নিউট্রিয়েন্ট রিসাইক্লিং, পুষ্টির রিসাইকেল করা, পুষ্টি, মাটির যে পুষ্টি। ইউরিয়াটা কি, ইউরিয়া ইজ এ নাইট্রোজেন কন্টেইনিং অর্গানিক কম্পাউন্ড অলসো নোন অ্যাজ দ্য কার্বোমাইড, that's a waste product of protein metabolism in the body and is also wide used
fertilizer in various industrial application. ইউরিয়া আমরা প্রত্যেকেই জানি কি আছে, নাইট্রোজেন অর্গানিক কম্পাউন্ড and also known as carbamide. That's a waste product of protein metabolism in the body. আমাদের বডি থেকে একটা waste product, এটা কিনা প্রোটিন মেটাবলিজমের প্রোডাক্ট, and is widely used, কোথায় ইউজ হয়, the fertilizer various industrial application. Urea is formed in the liver from ammonia. হ্যাঁ, লিভার ফ্রম অ্যামোনিয়া। কোত্থেকে এটা ইউরিয়া আসে আমরা যে বায়োলজিতে পড়েই থাকি এগুলো। In a toxic byproduct of protein metabolism and excreted urine by the kidneys. It is made of nitrogen, oxygen, hydrogen and is prone forming hydrogen bonds with other molecules including the urea itself. এটা কি কি নিয়ে তৈরি হয়? নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন and it's prone to forming hydrogen bonds with other molecules including urea itself. Formula এই যে urea has chemical formula CONH2 bracket A2. Structure, it consists of the carbonyl group C equals to O with two amine groups NH2 attached. Solubility in urea is highly soluble in water. Synthesis, urea was the first synthesized in the laboratory from inorganic compounds by Friedrich Euler in the 1828, a significant milestone in the chemistry. এইটা prelims purpose আসলেও আসতে পারে। Who found it? Synthesis, urea is a synthesized product. আর একটা কি দিচ্ছে, is urea is soluble in water, এই একটা পয়েন্ট দিয়ে দিল। ওকে, এছাড়া এখান থেকে তেমন কিছু নেই। নেক্সট, গ্লোবাল স্পিচ ইন্ডেক্স, দিস ভেরি ইম্পর্টেন্ট, রিলেট টু পলিটি। অনেকদিন পর পলিটি কোশ্চেন পাওয়া গেছে। ইটস ডিরেক্ট রিলেট টু পলিটি। ফ্রি স্পিচ ইন্ডেক্স মানে কি? আমাদের ইন্ডিয়াতে কি আছে ফ্রিডম অফ রাইটস এর মধ্যে? ফান্ডামেন্টাল রাইটস কতগুলো? আর্টিকেল 12 to 35, তার মধ্যে পড়ছে আর্টিকেল 19। কি কি আছে ফান্ডামেন্টাল রাইটসে? রাইট টু ফ্রিডম, আর্টিকেলস 19 to 22। না, প্রথমে আসছে রাইট টু ইকুয়ালিটি। এক মিনিট, প্রথমে আসছে রাইট টু ইকুয়ালিটি 14 to 18, প্রত্যেকেই জানি। তারপর আসছে রাইট টু ফ্রিডম 19 to 22। এটা দিচ্ছে গ্লোবাল ফ্রি স্পিচের স্পিচ ইন্ডেক্স। এটা পড়ানোর আগে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা মনে করে দিচ্ছি। আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইটস এর চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো, কারণ মানে এক একটা লাইন ধরে ধরে কোশ্চেন এবং রিলেটেড কেস, মিনার্ভা কেস, তারপরে হচ্ছে গোলাপনাথ কেস, এই যে কেসগুলো প্রত্যেকটা কেস ধরে ধরে পড়ো। কোন কেসের জন্য কি এসছে সমস্তগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা শুভরঞ্জনের যদি নোট পেয়ে থাকো তাহলে তো খুব ভালো, কারণ শুভরঞ্জনের যেভাবে পড়িয়েছে শুভরঞ্জন স্টুডেন্ট ছিলাম আমিও, মারাত্মক। শুভরঞ্জনের পলিটি অ্যান্ড আয়ার তার নোটসই আলাদা। তো প্রত্যেকটা কেস, প্রত্যেকটা নোটস, এবং যদি বেয়ার অ্যাক্ট কেউ ফলো করে থাকো, সাবক্লজও পড়ে থাকো, সাবক্লজ থেকেও কোশ্চেন দিয়ে থাকে। শুধু লক্ষ্মীকান্ত পড়লে কিন্তু হবে না, আমি এখন থেকে বলে দিলাম। অনলি লক্ষ্মীকান্ত ইজ নট এনাফ ফর ইউপিএসসি। লক্ষ্মীকান্ত জাস্ট ফলো করা হয় বেসিক আমাদের আইডিয়াটা ক্লিয়ার করার জন্য। যাদের একদম নতুন সাবজেক্ট, আমার যেমন পলিটি একদম নতুন সাবজেক্ট ছিল, 11-এর ওই ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ে নাও একবার, দ্য বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। দেন গো টু লক্ষ্মীকান্ত, ডোন্ট গো টু ডিডি বসু। জাস্ট আমি ডিডি কোশ্চেন বি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, লক্ষ্মীকান্ত পড়ো, লক্ষ্মীকান্তের সাথে বেয়ার একটা পড়ো। ধরো তুমি পড়ছো আর্টিকেল 14 রাইট টু ইকুয়ালিটি, তো আর্টিকেল 14 এর যে 14A বা 14B যে সাব ক্লজ গুলো থাকতে পারে সেইগুলো সমস্ত কিছু পড়ো, নিদার দেন ক্লিয়ার হবে না। আমি এখন থেকে বলছি, পরে আবার বলবে যে মা এইগুলো তো আগে জানা ছিল না। সাব ক্লজ কিন্তু কোশ্চেন দিয়ে থাকে, সাব ক্লাস থেকে কোশ্চেন এসে থাকে। আচ্ছা, যেটা বলতেছিলাম, রাইট টু ইকুয়ালিটি 14 to 18, রাইট টু ফ্রিডম 19 to 22, রাইট টু এগেইনস্ট এক্সপ্লোরেশন 23 to 24, আর্টিকেলস 23 to 24। ও ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যখনই আমরা এরকম ফান্ডামেন্টাল রাইটস নিয়ে লিখে রাখবো, আর্টিকেলস লিখতে কিন্তু কেউ ভুলো না। আমি প্রথম খুব ভুল করতাম, যেহেতু আমি ভুল করতাম বলেই এটা আমি মেনশন করছি। আর্টিকেল 23, আর্টিকেল 24 এইগুলো লিখতে কিন্তু ভুলো না, নাহলে কিন্তু কেউ মেন্সে নাম্বার দেবে না।
তারপরে হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন আর্টিকেল 25 to 28। তারপরে হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস আর্টিকেল 29 to 30। কালচারাল এডুকেশনাল রাইটস কত না 29 to 30। তারপরে দিচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ আর্টিকেল 32। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ আর্টিকেল 32। এরপরে আসি কোশ্চেন। আচ্ছা, মাঝখানে একটা বলে রাখি, আর্টিকেল 19 হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, ঠিক আছে। রাইট টু ফ্রিডম যেটা বলতে পারি সেটা হচ্ছে আর্টিকেল 19। আমাদের ইন্ডিয়ান, অ্যাকর্ডিং টু আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 19 প্রোভাইড টু রাইট টু ফ্রিডম, মানে ইউ ক্যান, তোমার আমাদের ভারতীয় নাগরিকদের আমাদের নিজেদের যে স্বাধীনতাটা সেটা প্রদান করছে হচ্ছে ধারা 19। আর্টিকেল 19 এর দ্বারা আমরা নিজেদের মতামত অ্যাজ আ সোশ্যাল মিডিয়া বলো বা মাস মিডিয়া, যেখানে আমাদের যে নিজস্ব যে মতামতটা থাকে সেটা আমরা আর্টিকেল 19 এর মাধ্যমে দিতে পারি, মানে বলতে পারি। নেক্সট, a recent global survey conducted by the Future of Free Speech and Independent US-based think tank ranked India 24th among 33 countries in team support for free speech। US-based think tank, কারা এই রিসার্চটা করছে না, ইউএস বেস থিঙ্ক ট্যাঙ্ক, যাতে ইন্ডিয়ার র্যাঙ্ক কত না 24th অ্যামং দ্য 33 কান্ট্রিজ, 33টা কান্ট্রির মধ্যে 24টা স্থান আছে ইন্ডিয়ার, যেটা কারা রিসার্চ করে বার করেছে, ইউএস বেস থিঙ্ক ট্যাঙ্ক। কোশ্চেন এখান থেকে একটা আসবে, ইউএস বেস থিঙ্ক ট্যাঙ্ক which publication বা which organization has published a global speech index as a US based think tank terms of support of free speech। কিসের উপর কোন দেশ কতখানি ব্যক্তি স্বাধীনতা দিয়ে থাকে সেটার উপরেই এটা বার করেছে। দ্য রিপোর্ট টাইটেল হু ইন দ্য ওয়ার্ল্ড সাপোর্ট ফ্রি স্পিচ। টাইটেল কি দিয়েছে আবার বলছি আমি, কিন্তু এইবারে ইউপিএসসি তে একটা বড় ধরো চান্স আছে থিমস এর উপর, বারবার করে বলছি, এখানে ওয়ার্ল্ড এর থিমসও দিচ্ছে, ন্যাশনাল থিমসও দিচ্ছে, সমস্ত কিছু থিমস কিন্তু দিচ্ছে, তার মানে অ্যাজ আ টার্গেট টু থিমস থেকে কিন্তু কোশ্চেন আসলেও আসতে পারে। সাপোর্টস ফ্রি স্পিচ, কোন কান্ট্রি কিভাবে কতটা ব্যক্তি স্বাধীনতাটাকে দিচ্ছে, প্রকাশ্য করছে বা ব্যক্তি স্বাধীনতাকে মানছে, সেইটা এখানে রিলিজ করা হয়েছে 2024-এ। রিভিলস দ্যাট while abstract support for free speech remains strong globally, reveals that while abstract support for free speech, আদৌ এটা ফ্রি স্পিচে সাপোর্ট করছে নাকি গ্লোবালি এটা কতখানি স্ট্রং সেটা দেখার জন্য। কমিটমেন্টস অফ ডিফেন্ডিং কন্ট্রোভার্সিয়াল স্পিচ হ্যাজ বিন এররিং সেভারাল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। কমিটমেন্ট ডিফেন্ডিং অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল স্পিচ, এক তো ফ্রি স্পিচের তাদের নিজেদের কান্ট্রিতে কতখানি কমিটমেন্ট করা হচ্ছে সেটার উপরে, আর তাছাড়াও কন্ট্রোভার্সিয়াল স্পিচ, তুমি ফ্রিডম অফ স্পিচের উপর কতখানি মানে কন্ট্রোভার্সিয়াল স্পিচের ক্ষেত্রে ফ্রিডম অফ স্পিচের কতখানি প্রাধান্য দিচ্ছ সেটাও কিন্তু হয়। কারণ অনেক ক্ষেত্রে হয়ে থাকে, যদি আমি কোনো একটা ডিবেট বা কিছু একটা দুটো কান্ট্রির মধ্যে কিছু একটা ইস্যু চলছে, সেখানে যদি আমি একটা কোনো কন্ট্রোভার্সিয়াল স্পিচ করেও থাকি, কন্ট্রোভার্সিয়াল কিছু বলেও থাকি, সেটাও আদেও তুমি সে অ্যাজ আ কান্ট্রি তুমি সেটাকে প্রাধান্য দিচ্ছ নাকি, কথা বলার ফলে আমি তোমার এগেইনস্টে কি কোনো কথা বলছি, তারপর সেটা বলে দেওয়ার পর তুমি আমার উপর কোনো মানে অ্যাজ আ কিছু স্টেপ নিচ্ছ কিনা সেটা দেখার জন্যই এই কথাটা বলা হচ্ছে, যে কন্ট্রোভার্সিয়াল স্পিচ হলেও সেখানে সেই ব্যক্তিটার বা সেই কান্ট্রির স্টেপ কিরকম থাকছে সেটার উপরে ইরোডিং করা হয়েছে ইন দ্য ওয়ার্ল্ড। সব ক্ষেত্রে দিয়ে দিচ্ছে কি ফাইন্ডিংস অফ দ্য স্টাডি, ইন্ডিয়া র্যাঙ্ক 24th গ্লোবালি উইথ আ স্কোর অফ 62.6। This placed India between South Africa 66.9 and Lebanon 61.8 for free speech index। 62.6 হচ্ছে ইন্ডিয়ার স্কোর, তার আগে কে হচ্ছে লেবানন 61.8 এবং তারপরে হচ্ছে 66.9 সাউথ আফ্রিকা। While support for free speech in India relatively high, concern were raised about the country's support for controversial speech, especially the criticism of government policies। এই পয়েন্টটা কিন্তু হেভি পয়েন্ট, মানে হেভি বলতে মারাত্মক, আমার নিজেরও ভাবা দরকার এই পয়েন্টটা নিয়ে। সাপোর্ট ফ্রি স্পিচ ইন্ডিয়া রিলেটিভলি হাই, মানে কি বলবো, ফ্রিডম অফ স্পিচ যেটা, সেটা যে ব্যক্তি স্বাধীনতার যেটা, সেটাতে কিন্তু ভালো হয়, কিন্তু প্রবলেম আছে যেটা কনসার্নস ওয়ার, যেখানে
রেজ দ্য কান্ট্রিজ সাপোর্ট কন্ট্রোভার্সিয়াল স্পিচ, যখন যেখানে কন্ট্রোভার্সিয়াল স্পিচের সাপোর্ট দরকার বা এজ আ গভর্নমেন্ট পলিসির উপর যখন ক্রিটিসিজম দরকার, সেখানে কিন্তু ইন্ডিয়ার র্যাঙ্ক কিছুটা হলেও কম। সেখানে কিন্তু সেই জায়গায় কিন্তু ইন্ডিয়া ফ্রিডম অফ স্পিচের কিন্তু কোনো রকম কোনো ভ্যালু রাখছে না বা ফ্রিডম অফ স্পিচের সেই স্বাধীনতাটুকু দিচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে কতটা হলেও মানে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ এখানে তার মানে কি হচ্ছে, ডেটাটা নির্ঘাত ডেটা কালেকশন যদি আমরা বলে থাকি, সেখানে ইন্ডিয়ার যে ডেটা কালেকশন করা হয় প্রত্যেকটা কান্ট্রি থেকেই করা হয় থাকে না, ইন্ডিয়া ফ্রিডম অফ স্পিচের সমস্ত কিছু ফান্ডামেন্টাল রাইটসের যে ডেটাটা, সেই ডেটাটা ঠিক নয়। তার মানে থেকে এটাই বেরোচ্ছে, দিয়ে দিচ্ছে এখানে কন্ট্রোভার্সিয়াল স্পিচ স্পেশালি ক্রিটিসিজম অফ গভর্নমেন্ট পলিসিজ। The survey noted that more countries experience declines in free speech support. এই সার্ভে থেকে এটা কি জানা যায়, মোর কান্ট্রিজ এক্সপিরিয়েন্স, অনেক কান্ট্রি থেকে এটা জানা গেছে ডিক্লাইন্স অফ ফ্রি স্পিচ সাপোর্ট, মানে ফ্রি স্পিচ ব্যক্তি স্বাধীনতার উপর তাদের আরোপ করা আছে। Between 2021 and 2024, there are improvements. Nations like United States, Israel, Japan experienced some of the biggest declines of support for free speech. ইউনাইটেড স্টেট, ইসরায়েল অ্যান্ড জাপান এক্সপিরিয়েন্স সাম অফ দ্য বিগেস্ট ডিক্লাইন্স, অনেক মানে বড় ক্ষতি বা ডিক্লাইন যেটাকে বলে থাকি ফ্রি স্পিচ করার ফলে, সাপোর্ট ফর ফ্রি স্পিচ, তার ফলে নানা রকম মানে ক্ষতির সম্মুখীন হয়েছে বা কিছু না কিছু অবনতি ডিক্লাইন হয়েছে। Scandinavian countries dominated by the top ranks, the Norway and Denmark leading the index, আগেও তাই ছিল, নরওয়ে and Denmark leading the index, scoring 87.9 and 87.0 respectively. The survey found that the Indonesia, Malaysia and Pakistan showed significant improvements. কি না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তানে একটু হলেও ইমপ্রুভ হয়েছে, and though they remain the lower of the rankings, তারা এখনো পর্যন্ত লো র্যাঙ্কেই রয়েছে, কিন্তু একটু হলেও ইমপ্রুভ হয়েছে। The survey highlighted that India along with Hungary and Venezuela represent a significant disconnect between public support for free speech and actual protection of free speech. India and Hungary and Venezuela represent a significant disconnect between public support for free speech, public support মানে ব্যক্তি স্বাধীনতা যেটা আমরা বলে থাকি ফ্রি স্পিচ, এটার জন্য যে সাপোর্টটা দরকার থাকে গভর্নমেন্টের, যে কোনো রকম কোনো আমরা করছি গভর্নমেন্টের যে নেগেটিভ পজিটিভ সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়, যে আমাদের যে মতামত জানা হয় সেটার উপর মতামত গভর্নমেন্টেরই মতামত কম থাকে বা গভর্নমেন্ট এটার উপর গুরুত্বই কম দেয়, সেটাই বলছে যে পাবলিক সাপোর্ট ফর ফ্রি স্পিচ অ্যান্ড দ্য অ্যাকচুয়াল প্রোটেকশন অফ ফ্রি স্পিচ, প্রোটেকশন নেওয়া যায় আমাদের যে যার নিজস্ব মতামত দিচ্ছে তাদের একটা প্রোটেকশন দেওয়া দরকার থাকে গভর্নমেন্টের থেকে, সেইখানে গভর্নমেন্ট কিন্তু মানে তাদের যে স্টেপ নেওয়া দরকার সেখানে সেই স্টেপ নেওয়া হয়নি বা হচ্ছে না, এই রিপোর্টে সেটাই বলা হচ্ছে। These countries have experienced democratic backsliding where public attitude towards free speech remained positive, but the protection of these freedoms was declined over time. পাবলিকের যে প্রোটেকশনের যে ইয়ে থাকে সেটা কিন্তু রিমাইন পজিটিভ, might be noted. In case record backsliding and government schemes থেকে তাদের যে অ্যাটিটিউড টুয়ার্ডস ফ্রি স্পিচ সেটাই কিন্তু পজিটিভ, বাট তাদের যে ফ্রিডমস অফ প্রোটেকশন, হ্যাঁ একটা মানুষের স্বাধীনতা থাকতেই পারে, তারপরে যে গভর্নমেন্ট বলেছে বলে তাকে গিয়ে বাড়ি যেটা হয়ে থাকে বাড়ি গিয়ে তার উপর তা হত্যা করা সামহাও, এগুলোর জন্য যে গভর্নমেন্টকে যে প্রোটেকশন দেওয়া উচিত সেইগুলো কিন্তু রিমেইনস নেই বা সেইগুলো কিন্তু কমে এসছে, যেটা যেটা নেওয়া উচিত সেটা কমে এসছে, সেটা কিন্তু গভর্নমেন্ট নেয় না। The survey emphasized that the free speech is not just a legal right but also depends on culture for open debate and tolerance for dissent. এটা একটা নট লিগাল রাইট, এটা একটা লিগাল তো রাইট অবভিয়াসলি, এছাড়াও এটা কি না কালচার ফর ওপেন ডিবেট, মানে আমাদের ডিবেট একটা স্বাভাবিক কোনো একটা জিনিস যখন আমরা করে দেখি তাদের প্রোজ অ্যান্ড কস থেকেই থাকে, সেম থিংস গভর্নমেন্টের অ্যাটিটিউড, গভর্নমেন্ট যদি আমাদের জন্য কিছু একটা স্কিম নিয়ে থাকে বা পজিটিভ অ্যান্ড নেগেটিভ থাকবে, তো সেটার উপর আমাদের পুরোপুরি স্বাধীনতা আছে, সেটা আমাদের নিজেদের মতো করে ভাবা বা নিজেদের মতো করে বলা। পাবলিক ডিবেট, টলারেন্স ফর ডিসেন্ট। Approvals of the homosexual relationship have increased in countries like India, Lebanon, South Africa, and United States and Mexico. The willings to trade free speech for national security or economic reasons has decreased in the countries Malaysia, Tunisia, Pakistan, Kenya, and Taiwan. Willing state for free speech, trade international ক্ষেত্রে কি দিচ্ছে না, ট্রেড ফর ফ্রি স্পিচ ফর ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটির জন্য যে ফ্রি স্পিচ ট্রেডের ব্যবসার জন্য সেটা কিছুটা হলেও ইকোনমিক রিজন কিছুটা হলেও কমেছে। কোন কোন কান্ট্রির ক্ষেত্রে, সেটা হচ্ছে মালয়েশিয়া, টিউনিশিয়া অ্যান্ড কেনিয়া অ্যান্ড তাইওয়ান।
মালয়েশিয়ার ক্ষেত্রে কমেছে, কারণ মালয়েশিয়ার রিসেন্টলি যার ফলেই প্রধানমন্ত্রী প্রমোট করলো লাক্ষাদ্বীপ, ট্যুরিজম সেক্টরের প্রবলেম হলো বিকজ অফ তাদের ক্যাবিনেট মিনিস্ট্রি। সেটা তিনি যখন বলেছেন সেটা তো তার নিজস্ব মতামতই দিয়েছেন না, তার মানে কি পাবলিক স্পিচ হলো। বাট পাবলিক স্পিচটা যেহেতু রিজনটা হচ্ছে ইকোনমিক্স লস খেলো, কারণ তুমি অন্য কোনো কান্ট্রিকে যখন এইখানেই কোশ্চেন আসতে পারে যে পাবলিক স্পিচ সে কিন্তু তার পাবলিক মতামত দিয়েছে, ফ্রিডম অফ স্পিচ যদি আমি বলে থাকি, তার নিজস্ব মতামত দিয়েছে, কিন্তু যেহেতু এটা ন্যাশনাল সিকিউরিটির ম্যাটার আসছে সেখানে তাকে কিছুটা হলেও কিছু প্রোটোকল থাকে সেগুলো মেনটেন করা দরকার থাকে, বাট তাও তারা করেনি, যার ফলে তাদের ইকোনমিক লস, প্রচুর ইকোনমিক লস। তার জন্যই কি দিচ্ছে, ন্যাশনাল সিকিউরিটি ডিক্রিজ, ন্যাশনাল সিকিউরিটি ডিক্রিজ করেছে তাদের, মানে ইকোনমিক ডিক্রিজ। সাপোর্ট ফর ক্রিটিসিজম অফ গভর্নমেন্ট পলিসিস ইন ইন্ডিয়া despite strong belief the importance of free speech in India, the survey found below average support criticizing government policies. আমাদের ইন্ডিয়াতে কি দেখিয়েছে, মানে কি পাওয়া গেছে, সাপোর্ট বিলিভ ইন দ্য ইম্পর্টেন্স অফ ফ্রি স্পিচ, পাবলিক ইয়ের উপরে কিন্তু বিলিফ আছে, মানে মানুষের যেটা ফ্রি স্পিচ, তাদের এখানে আমাদের ইন্ডিয়াতে ব্যক্তি স্বাধীনতার অধিকারের উপর কিন্তু একটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, বাট ক্রিটিসাইজিং গভর্নমেন্ট পলিসি সেখানে কিন্তু সাপোর্ট কেউ করে না, বিলো অ্যাভারেজ, সার্ভে ফাউন্ড দ্যাট বিলো অ্যাভারেজ, সেই জায়গায় কিন্তু মানুষের সেই ক্ষমতাটুকু হয় না গভর্নমেন্ট পলিসিটাকে নিয়ে ক্রিটিসিজম করা। স্বাভাবিকভাবেই আজকাল যা গভর্নমেন্টের কন্ডিশন, যে গভর্নমেন্টই হয়ে যাক না কেন, প্রত্যেকের আখের গোছাতে ব্যস্ত থাকে। তো এখানে এই প্ল্যাটফর্মে বলাটা উচিত নয়, বাট যেহেতু গভর্নমেন্ট পলিসিস নিয়ে আলোচনা করা হচ্ছে, অ্যাজ এ সিটিজেন বা অ্যাজ এ, তুমি যদি নিজেকে, আমাদের যখন টিচার বলতো, আমি নিজেও এটা ভাবি যে অ্যাজ এ বিং সিভিল সার্ভিসই ভাবো, সিভিল সার্ভেন্ট অফিসার, তো তুমি কোনো বিং আ নিউট্রাল, ইউ ক্যান সাপোর্ট দিস পার্টি, সে তোমার ব্যক্তি নিজস্ব কোনো পার্টি পছন্দ থাকতেই পারে, বাট তুমি সেটা সেই জায়গায় অফিসারের সিটে বসে তো তুমি সেটা করতে পারো না, তুমি তখন সেই জায়গাতে নিউট্রাল। তো সেই রকম ক্ষেত্রে তুমি যখন গভর্নমেন্ট পলিসি নিয়ে কথা হচ্ছে বা গভর্নমেন্ট পলিসি তোমাকে এস্টাবলিশ করতে হচ্ছে, একটা কোনো ইমপ্লিমেন্ট করতে হচ্ছে কোনো একটা স্টেটে, তো তোমাকে সেখানে দেখতেই হবে কোথায় এই স্টেটটার জন্য পজিটিভ হচ্ছে, কোথায় সেটা নেগেটিভ হচ্ছে, তো সেটা ক্রিটিসিজমও তোমাকে ঝেলতে হবে। তো সেইখানে গভর্নমেন্ট পলিসি আমাদের ইন্ডিয়াতে সাপোর্ট অ্যান্ড ক্রিটিসাইজিং গভর্নমেন্ট পলিসি, সেটার কিন্তু রেঞ্জ খুব লো। স্পেশালি 37% of Indian response supported the idea government should be able prevent people for criticizing government policies. 37% of Indian respondents supported the idea government should be able prevent people from criticizing government policies, which was the highest percentage among the survey countries. যেটা সব থেকে ইন্ডিয়াতে সব থেকে বেশি 37% রেসপন্ড করে যখন কোনো গভর্নমেন্ট পলিসিস এর উপর শুড বি অ্যাবল টু প্রিভেন্ট পিপল টু ক্রিটিসাইজ গভর্নমেন্ট পলিসিস যদি করা হয়ে থাকে এবং তার যে ক্রিটিসিজম গুলো হয়ে থাকে, তার কত পার্সেন্ট গভর্নমেন্ট সক্ষম তাদেরকে রক্ষা করতে, 37% গভর্নমেন্ট এখনো পর্যন্ত সফল হয়েছে, যে যারা যারা ক্রিটিসাইজ করেছে বা যে সব ফিল্ডে ক্রিটিসাইজ হয়েছে তাদেরকে তাদের মতো করে অ্যান্সার দিতে বা তাদেরকে অন্য কোনো যাতে কোনো প্রবলেম না হয় সেখান থেকে রক্ষা করতে, which was the highest percentage among the surveyed countries. It contrasts only 3 to 5% respondents in the countries like UK, Denmark supported such as statement. আমাদের কি পয়েন্ট থাকবে ওই পয়েন্টটা থেকে? আমাদের পয়েন্ট থাকবে আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফ্রিডম অফ রাইটস, তার সমস্ত কিছুটা পড়া। ফ্রিডম অফ রাইটস আর্টিকেল 19, ফ্রিডম অফ স্পিচ আর্টিকেল 19, আর্টিকেল 20, 21, 20 কি দিচ্ছে, প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, আর্টিকেল 20, আর্টিকেল 21 কি দিচ্ছে, আর্টিকেল 21 দিচ্ছে সেফগার্ডস দ্য রাইট অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, আর্টিকেল 21, এগুলো সবই এর মধ্যে পড়ছে, ফ্রিডম অফ স্পিচের মধ্যে বা ফ্রিডম অফ আরেকটা কি দিচ্ছে, আর্টিকেল 22 প্রোটেক্টস এগেইনস্ট দ্য আনলফুল ইমপ্রিজনমেন্ট, আর্টিকেল 22। ওকে, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আমাদের পড়তে হবে, এই পয়েন্টগুলো আমাদের পড়তে হবে। রাইট টু ফ্রিডম হচ্ছে 90 to 92, এই পয়েন্টগুলো আমাদেরকে পড়তে হবে। তারপরে কি দিচ্ছে, ও না এটা শেষ, নেক্সট, রিভাইজ ন্যাশনাল গোকুল মিশন গেটস অ্যাপ্রুভাল ফ্রম দ্য সেন্টার। আমরা প্রত্যেকেই জানি গোকুল মিশন
রাষ্ট্রীয় গোকুল মিশন, যে মিশনটা, রাষ্ট্রীয় গোকুল মিশনের অবজেক্টিভ কি ছিল? প্রোটেক্ট দ্য কনজার্ভ প্রোটেক্ট দ্য কনজার্ভ অ্যান্ড ইন্ডিজিনিয়াস ব্রিডস অ্যান্ড ক্যাটেল। আমাদের যে দেশীয় মানে ব্রিডস আছে, সেই গোকুল মানে কি রিলেট করছে? গাভী, গরু, ঠিক আছে, গরু, যারা ডায়েরি প্রোডাক্টস, মেইনলি যেখান থেকে আমরা ডায়েরি প্রোডাক্টস গুলো এসে থাকে, সেই জায়গাটা আমাদের যে দেশীয় যে ব্রিডস গুলো থাকে, গরুদের, গরু, ষাঁড়, মহিষ, যাই বলে থাকি না কেন, এদের যে দেশীয় ব্রিডস গুলো রয়েছে সেগুলোকে রক্ষা করা আমাদের হচ্ছে প্রধান টার্গেট। দেন তাদের যে মিল্ক প্রোডাকশন, টু ইনক্রিজ দ্য মিল্ক প্রোডাকশন, এটাও কিন্তু এই তার রাষ্ট্রীয় গোকুল মিশনেরই পার্ট। আরেকটা হচ্ছে বার্ডেন অ্যান্ড ডিক্রিজ অ্যামং দ্য ক্যাটেল, এবং তাদের যে আমাদের যে ক্যাটেল রয়েছে, কোথাও মাঠ চাষের জমি ইয়ে করা হচ্ছে না, চাষ করা হচ্ছে না, ওটাকে গরু চড়ানোর জায়গা বানিয়ে দিলাম। তো এই রকম যে মানে ক্যাটেল বানানো হয়, সেটা যাতে রিডিউস করা যায়, সেটাও কিন্তু এর অবজেক্টিভ। এটা কার আন্ডারে হচ্ছে? মিনিস্ট্রি অফ হাজবেন্ডারি, অ্যানিমাল অ্যান্ড হাজবেন্ডারি, ডায়েরি ফিশারিজ। ওকে, নোডাল মিনিস্ট্রি কে? মিনিস্ট্রি অফ অ্যানিমাল অ্যান্ড হাজবেন্ডারি, ডায়েরি অ্যান্ড ফিশারিজ। এটা পিরিয়ড মানে 2014 to 17, নাও এটা এক্সটেন্ড করেছে 2026 পর্যন্ত। ওকে, আর এটা যদি মানে শর্টে বলে দিচ্ছি, ডিটেলসে আসছে। আর এবছরে যেটা যেটা করা হচ্ছে, সেটা মেন কম্পোনেন্টস কি এই স্কিমের? মেন কম্পোনেন্টস কি? ন্যাশনাল প্রোগ্রাম অফ বোভাইন, ন্যাশনাল কম্পোনেন্টস অফ বোভাইন ব্রিডিং, ন্যাশনাল কম্পোনেন্টস অফ বোভাইন ব্রিডিং। ওকে, এটা আরেকটা হচ্ছে বোভাইন প্রোডাক্টিভিটি, এটা একটা ব্রিডসেরই একটা পার্ট, বোভাইন ব্রিডিং, আর একটা হচ্ছে বোভাইন প্রোডাক্টিভিটি, যেটা গরু জাতীয় বলা যায় না, বোভাইনের একটা মানে কিছু কিছু গরুদের যে ক্যাটাগরি থাকে, সেটারই একটা ক্যাটাগরি হচ্ছে বোভাইন। এটার উপর বেশি জোর দেওয়া হয়েছে। নেক্সট, ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ দ্য রিভাইজ রাষ্ট্রীয় গোকুল মিশন টু বুস্ট গ্রোথ ইন দ্য লাইভস্টক সেক্টর। Implementation of revised RGM as central sector component of development program scheme is being done with an additionally outlay 1000 crore, that is total outlay 3400 crore during the 15th Finance Commission cycle 2021 to and 2025 to 26. 15th Finance Commission question might be come from this point. Which Finance Commission? Under the which Finance Commission? It's the Finance Commission, 15th Finance Commission. For the kind information, Niti Aayog is not a PA commission. Niti Aayog is the think tank. Okay, Niti Aayog is the think tank. Two new activities are added this mission, যেগুলো বললাম তার সাথে আরো দুটো অ্যাড হয়েছে কিনা। ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স 35% of the capital cost for the establishment of the hyper rearing centers, and implementing agency the creation of the 30 housing facilities having a total 50-100 heifers to encourage the farmers purchase the high genetic merit IVF heifers, to provide 3% interest subvention loans taken by the farmers from milk unions and financial unions bank for such purchase. কোথা থেকে লোন নিতে পারবে ফার্মাররা? তারা হচ্ছে ইউনিয়ন থেকে পারবে 3% ইন্টারেস্টে। 3% ইন্টারেস্টে তারা কোথা থেকে পারবে লোন নিতে? ফার্মার মিল ইউনিয়নস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাংক সাচ পারচেজ, ব্যাংক থেকেও তারা নিতে পারবে। আচ্ছা, কিসের উপরে পারবে? যদি ফার্মার হাই জেনেটিক মেরিট আইভিএফ হাইপার্স, মানে আইভিএফ দ্বারা যদি কেউ, আমাদের যেমন হিউম্যান প্রোডাকশনে যখন আমরা আইভিএফ ইউজ করে থাকি, ইন কেস ক্যাটেল বা গোকুল মিশনের আন্ডারেও বলা হয়েছে, যদি ফার্মারদের এরকম আইভিএফ প্রোডাক্ট ইউজ করে যদি গাভী করানো হয়ে থাকে, তো সেই ক্ষেত্রেও ইউজ করা যাবে এবং সেখানে লোন নিতে পারবে ফার্মাররা। রাষ্ট্রীয় গোকুল মিশন, ইট হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড দ্য ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ডায়ারিং সিন্স 2024, বলেই দিলাম আমি, অ্যান্ড ডেভেলপ দ্য কনজার্ভ ইন্ডিজিনিয়াস বোভাইন ব্রিডিস। আমাদের যে দেশীয় গরুর যে ব্রিডসটা, সেটাকে আরো ডিজার্ভ এবং কনজার্ভ করে রাখতে হবে, যাতে সংরক্ষিত থাকে। The mission focus on genetic upgradation, enhancing milk production and improving the productivity of bovines, making milk production more profitable for farmers and across the country. কিসের জেনেটিক আপগ্রেডেশন?
বংশগত বৃদ্ধি, তারপরে হচ্ছে এনহান্সিং মিল্ক প্রোডাকশন, যাতে আরো দুধ প্রোডাকশন উৎপাদন আরো বেশি পায়, এবং তার সাথে কি না বোভাইন্স এর প্রোডাক্টিভিটি আরো বাড়ে, বোভাইন্স এর প্রোডাক্টিভিটি যাতে আরো বাড়ে, এবং তার সাথে প্রফিটেবল ফর দ্য ফার্মার্স অ্যাক্রস দ্য কান্ট্রি। স্বাভাবিকভাবেই আমাদের যদি দুধের কান্ট্রি যেটা অস্ট্রেলিয়ার আছে, অস্ট্রেলিয়ার দুগ্ধজাত দ্রব্য সমস্ত ওয়ার্ল্ড থেকে শুরু করে সব জায়গাতে ইম্পোর্ট করা হচ্ছে, তো সেম থিং যদি ইন্ডিয়ারও ইম্পোর্ট করা যায়, ইটস গেটার গুড ফর ইন্ডিয়ান ইকোনমি। অবজেক্টিভস কি দিচ্ছে? টু এনহান্স দ্য প্রোডাক্টিভিটি অফ বোভাইন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি, ইনক্রিজ মিল্ক প্রোডাকশন ইউজিং অ্যাডভান্স টেকনোলজিস। অ্যাডভান্স টেকনোলজিস এর কথা এখানে ইউজ করা হচ্ছে। টু প্রোপাগেট অ্যাডভান্স টেকনোলজি মতলব ইটস IVF. IVF is also an advanced technology, we already know IVF. To propagate the use of high genetic merit bulls for breeding purpose, high genetic bulls, merit bulls কে এখানে breeding purpose এর জন্য ইউজ করতে বলা হচ্ছে। ওকে, নেক্সট, to enhance the artificial insemination to coverage through the strengthening and the breeding network and delivery artificial insemination service farmers doorstep. আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কভারেজ, আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের দ্বারা কি বলছে, যাতে ফার্মারদের মানে যেমন এখন আজকালদের কিছু সার্চ করলেই আমাদের নেটে একটা জিনিস যদি তুমি একটু সার্চ করো, তোমাকে বারবার করে জিনিসগুলো দেখা থাকবে, ফেসবুক বলো, ইউটিউব বলো, নেট যেখানে খুশি তারা দেখাতে থাকে, জাস্ট ডেটা লোক স্টোর করা হচ্ছে, এবং আর্টিফিশিয়ালি ভাবে তাদের যে আমাদের ফোনে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকে সেটা কানেক্ট করে আমাদেরকে বারবার করে রিমাইন্ডারও করাচ্ছে, যে আমি যদি ভুলেও যাই তারা হয়তো সকল জাস্ট একটা রিলস নেই মাঝখানে যে অ্যাডগুলো দিয়ে থাকে সেখানে ইউটিউবের পেজের উপরে, সেখান থেকে আমরা রিমাইন্ডার করতে পারবো। তো এখানেও সেটা দিচ্ছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কভারেজ থ্রু দ্য স্ট্রেন্থেনিং দ্য ব্রিডিং নেটওয়ার্ক অ্যান্ড নেটওয়ার্ক ডেলিভারি দ্য আর্টিফিশিয়াল ইনসেমিনেশন সার্ভিস ফার্মার্স ডোর স্টেপ, এবং ফার্মার্সের জন্য যাতে আর্টিফিশিয়ালি প্রোডাক্টগুলো যাতে ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল থাকতে পারে বা তারা যাতে ঘরে বসে পেতে পারে, তার জন্য ব্যবস্থা নেওয়া দরকার। আন্ডার দ্য রাষ্ট্রীয় গোকুল মিশন ফান্ড ওয়াজ রিলিজ ফর সেটিং আপ 16th Gokul Grams in integrated indigenous development centers. Under the Rashtriya Gokul Mission, funds were released for setting up 16 Gokul Grams and integrated indigenous cattle development centers. কোথায়? অলরেডি 16টা গ্রাম, 16টা গোকুল গ্রাম, এরকম গোকুল বলা হচ্ছে যারা যারা এই স্কিমের আন্ডারে রয়েছে, তাদের অলরেডি 16টাকে রিলিজ করা হয়েছে, সেটিং করা হয়েছে। কিসের জন্য? এক তো হচ্ছে বোভাইন প্রোটেক্টের জন্য, আরেকটা হচ্ছে ইন্ডিজিনিয়াস ক্যাটেল ডেভেলপমেন্ট সেন্টার, আমাদের যে নিজস্ব গরু পশুচারণ ক্ষেত্র যেগুলোকে আমরা বলে থাকি ক্যাটেল, এগুলো আরো যাতে বাড়ানো যেতে পারে। নেক্সট, achievements of the RGM. Under this mission, nationwide artificial insemination program provides free of cost artificial insemination AI. The farmers doorstep and 605 districts across the country where the baseline AI coverage below 50%. Two path-breaking steps is the Atmanirbhar technology and the Go chip, Mahish chip. Are the Go chip and Mahish chip, genomic chips for individual bovines developed by the National Dairy Development Board. Path-breaking Atmanirbhar technology কি কি ইউজ করেছে এখানে? Go chip and Mahish chip and genomic chips, the indigenous bovines development by the National Development Board and ICAR, National Bureau of Animal Genetic Researches. Go showed indigenously developed sex-sorted semen production technology developed by NDDB. যে সিক্স শর্টেড সিমেন্ট মতলব হচ্ছে কোনটা মেয়ে গরু কোনটা ছেলে গরু পুরুষ, সেই গরুর উপরে ইয়ে করে এই সেক্স ইন্ডিজিনিয়াসলি এটাকে ডেভেলপ করার কথা বলা হয়েছে। সেক্স শর্টেড সেমেন ইজ দ্য প্রসেস দ্যাট সেপারেট স্পার্ম সেলস বেসড অন দেয়ার এক্স অর ওয়াই। আমাদের যেমন আমাদের হিউম্যান প্রোডাকশনে যেটা হয় এক্স অ্যান্ড ওয়াই, শুক্রাণু ডিম্বাণু দুটোকে নিয়ে ডিম্বাণুর শুক্রাণুর যে নিষিক্তকরণ বা সিক্তকরণ, সেইটাকে এখানে বলা হয়েছে স্পার্ম সেলস বেসড অন দেয়ার এক্স অর ওয়াই ক্রোমোজোম কন্টেন্ট, allowing for high probability producing offspring and desired sex, female or male. The majority of the components of the mission implemented on the 100% guaranteed basis. As of now, 8.39 crore animals have been covered. 5.21 crore farmers have been benefited. The availability of milk per year per person, which was 370 grams per day 2013-14, and increased 417. Oh my God, 307 থেকে 471 grams per day 2024 পর্যন্ত এতটা বেড়েছে। প্রোডাক্টিভিটি হ্যাজ অলসো ইনক্রিজ
26.34 in the last 10 years. Last 10 years দেখো 26.34% increase করেছে। আর total of 22 in vitro fertilization have been set up. টোটাল কতগুলো 22 ইন ভিট্রো ফার্টিলাইজেশন, যেটা আমাদের হিউম্যানের জন্য যে আইভিএফ সেন্টার গুলো থাকে সেরকমই ক্যাটেলদের জন্য যে 22 ইন ভিট্রো ফার্টিলাইজেশন হ্যাজ বিন সেট আপ অ্যাক্রস দ্য কান্ট্রি আন্ডার দ্য স্টেট লিভস্টক বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটিজ স্টেট লিভস্টক বোর্ড, যেটা রাজ্যের যে মিল্ক প্রোডাকশনের যে ইয়েটা আছে তাদের আন্ডারে, অর যে এই লিভস্টক অ্যানিমাল হাজবেন্ডারি এই নিয়ে যারা ইউনিভার্সিটি পড়াশোনা করছে তাদের আন্ডারে এই আইভিএফ এর সেন্টার করা হয়েছে এখনো অবধি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি বিগান নেগোসিয়েশন ফর কম্প্রিহেন্সিভ অ্যান্ড মিউচুয়ালি বেনিফিশিয়াল ফর ট্রেড এগ্রিমেন্ট? অ্যান্সার ডি, নিউজিল্যান্ড। উই আর অলরেডি নো, পেছনে এক্সপ্লেনেশন করা আছে, পড়িয়ে দিয়েছি, মেইন পারপাস এই কটা বলেই দিলাম। এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, প্রিলিমস পার্সপেক্টিভ। হুইচ টিম হ্যাজ ওন দেয়ার সেকেন্ড ওমেন্স প্রিমিয়ার লিগ? বি, মুম্বাই ইন্ডিয়ান্স। কোশ্চেনটা বুঝবে, সেকেন্ড ওমেন্স প্রিমিয়ার লিগ হুইচ টিম, এটা কিন্তু এখানে কিন্তু ইয়ে দেয়নি, দিল্লি চেন্নাই সুপার কিংস তো নেই, চেন্নাই সুপার কিংস আগেই কাটো। নেক্সট, India observed as the National Vaccine Day every year, March 16. It marks the launch of the pulse of the polio immunization program in dash 1995. 1995. First, which department announced the launch of the 5G Innovation Hackathon 2025? Department of Electronics and Information Technology, Department of Telecommunication. Option B, নীতি আয়োগ তো হবে না, তো ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। আমরা কিন্তু অনেক সময় এটা ভুল করে দিয়েছি, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, বিকজ এখানে কিন্তু 5G দিচ্ছে, 5G মতলব ইজ টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট, নেটওয়ার্ক ডিপার্টমেন্ট। ওকে, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এটা কিন্তু আলাদা। এক্সপ্লেনেশন এখানে দিয়ে রেখেছে। Name of the most renowned modernist poets Odia literature who passed at Bhubaneswar at the age of 91, March 16. Ramakant Rath. Ramakant Rath, option A is the right answer. এখানে দিয়ে দিচ্ছি আমি explanation. Next, India and New Zealand signed agreements in the field of the dash defense education. Defense is বানান কি লিখেছে? DEFENC. Defense education, education, sports and horticulture. Defense education, sports, horticulture and forestry, and horticulture and forestry. Education, sports and horticulture. Option B. বাট ডিফেন্সে তো ছিল। এক সেকেন্ড, এই ভুল। আচ্ছা, কিভাবে কেটে ইয়ে হবে না, দেখো এই যে অপশন সি কিন্তু রাইট দিতেই পারতাম। ডিফেন্স আছে, এডুকেশন আছে, স্পোর্টস আছে, হর্টিকালচার আছে, বাট এখানে ফরেস্ট্রি দিয়ে দেয়নি। ফরেস্ট্রি না, এডুকেশন, স্পোর্টস অ্যান্ড হর্টিকালচার। Next, who among the has the own Hockey India Player of the Year award in the men's category? Gurjant Singh, Dilpreet Singh, na Sukhjit Singh, na Harmanpreet Singh? Harmanpreet Singh. Explanation di dichi. Harmanpreet Singh and Savita Punia own the hockey. Which mission has been recently approved by the Indian government? Chandrayaan 5. Answer is Chandrayaan 5. আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি explanation. Chief Minister of which states has introduced the Rajiv Yuva Viksham scheme? Telangana, Tamil Nadu, Andhra Pradesh না রাজস্থান? কোন স্টেট মিনিস্ট্রি এটা লঞ্চ করেছে, মানে স্টার্ট করেছে? রাজীব ইউবা ভিকসাম। রাজীব ইউবা ভিকসাম, ইটস আ তেলেঙ্গানা। দ্য সেলফ এমপ্লয়মেন্ট স্কিম, এই স্কিমটা কিন্তু মেন্সের জন্য নোট ডাউন করে রাখো। অনেক সময় মেন্সে দিয়ে থাকে আনএমপ্লয়মেন্টদের উপরে কোশ্চেন, যে স্টেট কি কি স্টেপ নিতে পারে। তো ইউ ক্যান পুট ডাউন দিস পয়েন্ট অন ইউর কপি, ইন ইউর কপি, যে এই স্টেপগুলো গভর্নমেন্ট নিতে পারে, বা স্টেট গভর্নমেন্ট নিয়েছে, লাইক দ্যাট তেলেঙ্গানা, সামহাও তামিলনাড়ু, ইটস ওয়েস্ট বেঙ্গল, বাট খ্যার ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত সেরকম কোনো স্টেপ চোখে দেখিনি।
ISRO developed that high-speed microprocessor dash and dash for the space mission Vikram 3021 and Kalpana 3201. Explanation দেওয়া রয়েছে 3201 নামটা কেন এসেছে 32-bit 01 বিক্রম অ্যান্ড কল্পনা দুটো নামই কিন্তু আমাদের স্পেস ক্রাফটের রিলেটেড বিক্রম বাই space station. Consider the following statement. A recent study published in the Nature Catalysis introduces an innovative electrochemical method of extracting urea from urine and converting into a valuable fertilizer. Right? This process enhances the urban wastewater treatment and also promotes sustainable agriculture. It's also right. So answer is C, both 1 and 2. পড়িয়ে দিয়েছিলাম। Consider the following statements. A recent global survey conducted by the Future of Free Speech, an independent US-based think tank, ranked India 14th among the 33 countries in the terms of supports free speech. Think tank, US-based think tank কি এটা বার করেছে, rank কত 14 আর কতজন কান্ট্রির মধ্যে 33টা কান্ট্রির মধ্যে। It's also right. The survey noted that most countries experience decline rather than improvement or support for free speech between 2022 and 24. Yes, it's also right. Countries such as the United States, Israel, Japan also saw a decline. Yes, it's also saw a decline because ground কি ছিল? Economic, national security. Ground ছিল national security. All of the no. কি করে আসছে conducted by the Future of Free Speech in 14 out of 33 দেখতে হবে ও 24th সিট यार না এটা কাটা এটা হবে 24th among the 33 countries তাহলে হবে 2 and 3 is the right answer some silly mistake আমি নিজেই করে ফেলছি next Union Cabinet approved the revised Rashtriya Gokul Mission to boost the growth livestock sector. Right. Implementation of the revised RGM as central sector component of development program scheme is being done with an additional outlay of rupees 1,000 crore. That total outlay rupees 2,200 crore during the 15th Finance Commission cycling from 2021 to 25. 26. So right, both option 1 and 2 এখানে দিয়ে রেখেছি এক্সপ্লেনেশন যাদের মনে হচ্ছে প্রবলেম হচ্ছে তারা এক্সপ্লেন দেখে নেবে কনসিডার দ্য ফলোইং Sculptor Ram Sutar will get the Maharashtra Bhushan Award. It is the highest civilian honor instituted by the Maharashtra government. আগেই পড়ছিলাম Ram Sutar has designed the Sardar Vallabhbhai Patel statue, the unity of the 251-meter tall statue, the Lord Rama in Ayodhya. Option D. All of the above. Explain the veteran sculptor Ram Sutar naam ki Ram Sutar will be conferred with the Maharashtra Bhushan Award. It is the highest civilian award instituted by the Maharashtra government. Maharashtra government এটা সবথেকে বড় award, civilian award. Ram Sutar has designed the Sardar Vallabhbhai Patel statue unity and the 251-meter tall statue Lord Rama in Ayodhya. He designed the statue of Mahatma Gandhi seated position located at the Parliament of India. He is currently working on the Dr. Baba Saheb Ambedkar statue in the installed in Hindu Mills in Dadar. In 1999, Sutar received the Padma Shri later 2016 Padma Bhushan from the Government of India. Next, consider the following. Chiranjeevi honored at the House of Commons in UK. Chiranjeevi honor. Chiranjeevi ke ki honor ke diche House of Commons in UK. He received the Lifetime Achievement Award. He received the award for contributing public services through the cultural leadership. Which of the following statement is correct? Option C, both 1 and 2. Jani Chiranjeevi ke. Chiranjeevi is the Lifetime Achievement Award. Leadership, cultural leadership. Bridge India and UK-based organizations presentation. The word Bridge India has for the first time given such an award as an individual. Chiranjeevi is the founder of the Chiranjeevi Eye and the Blood Bank in the Hyderabad. Chiranjeevi is the founder of the Chiranjeevi Eye and the Blood Bank in Hyderabad. House of Commons in the lower house of the UK Parliament. আমরা প্রত্যেক আমাদের যেমন ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে সেরকমই হাউস অফ কমন্স ইন দ্য নট ইন হাউস অফ কমন্স আমাদের এখানে সব আলাদা রাজ্যসভা
ইয়ে ইউকেতে হচ্ছে সেটাই। House of Commons is the lower house. It is the democratically elected house, the UK Parliament. Koindila Chiranjeevi is known his work in Telugu cinema. আমরা প্রত্যেকেই জানি is known is the Telugu cinema. He was awarded the Padma Vibhushan in 2024. He was awarded the Padma Vibhushan in 2024. আজকের মতো এইটুকুই। হ্যাঁ, আজকের মতো এইটুকুই। প্রত্যেকদিন আমি এরকম প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স যে টপিকগুলো মনে হয় থাকে আমার খুব ইম্পর্টেন্ট, সেই টপিকগুলোকে আমি কালেক্ট করে এখানে পড়াতে আসি বা এখানে রিপ্রেজেন্ট করি। যাদের যাদের মনে হচ্ছে যে প্রবলেম হচ্ছে তারা রেসপন্স করো, পারলে আমি এই টপিকগুলো আবার পরের দিন বোঝাবো, এমন কিছু নেই। নতুন টপিকের সাথে পুরোনো টপিক আমি অ্যাড করে দেবো, সেটা কোনো অসুবিধা না। কিন্তু রেসপন্স করতে থাকো, রেসপন্স করে বলতে থাকো যে এই প্রবলেমগুলো হচ্ছে। ওকে, চলো আজকের মতো এইটুকুই। হ্যাভ ফান।